হয় যে ওটা আমাদের থেকেই এসেছে, ওই না তো। কিন্তু ছিল তো বটেই, ছিল সুপ্ত ভাবে। আর একটা কথা, যে ক্যারিয়ার থাকতেই পারে, সিমটম ডেভেলপ নাই করতে পারে, ডিজিজ নাই হতে পারে, কিন্তু কখন তাহলে প্রমিনেন্ট হবে, কখন লেটেন্ট থাকবে, কোন ক্ষেত্রে থাকবে, কোন ক্ষেত্রে প্রপার বা প্রিডমিনেন্ট হবে আর হবে না। যদি সোজা কথা বলা যায়, যদি অর্গানোর ভাষা, ফিলোসফির ভাষা না বলে, তাহলে যেদিন জমি আপনি আবাদ করতে যান, মানে আপনি মাঠে যান চাষিদেরকে নিয়ে, জোন নিয়ে, লাঙল নিয়ে, কেন না কাল বৃষ্টি হয়েছিল ভালো, আজ জমিতে জো হয়েছে, এখন চাষ দিলে, বীজ বুনে দিলে তাড়াতাড়ি করে গাছ হয়ে যাবে, এই সুযোগ ছাড়া উচিত নয়। তো প্রকৃতিও তেমন, এই যে সুযোগ পেল আমার মধ্যে সোরা পিটাবি না, এখন আমার মধ্যে কুকুরে কামড়েছিল আজ থেকে 20 বছর আগে, আমি প্রস্টিটিউটের কাছে গেছিলাম 10 বছর আগে, কিছুই হয়নি তখন, কিন্তু যেই মাত্র উর্বর হয়ে গেল মাটি, সব ধীরে ধীরে সবকিছু দেখা দিল। আগে তো জলে ভিজতাম ঘন্টার ঘন্টা, সর্দিই লাগতো না। আর কাল একটু ঠান্ডা হওয়া, এসিটা অফ করতে ভুলে গেছিলাম, আজ তো কি হলো, জলে ভিজেছি, কিছু হয়নি। আর এখন এসি চালানো ছিল, রাতে বৃষ্টি হয়েছিল, তাতেই গলাটা খুসখুস করছে। কেন এমন হলো? আপনারা বলবেন বয়সে হতে পারে, উনি বলেছেন সেদিনও হয়নি, হঠাৎ কি হলো এমন যে আমার মধ্যে এই পরিবর্তন? ব্যাখ্যা তো ছিলই, সোরা ফার্টাইল, সরি, এই মাটি ছিল উর্বর আর অনুর্বর। মাটি যেদিন অনুর্বর ছিল, সবই আমার মধ্যে ছিল, সবই হয়েছিল, কিন্তু কিছু হয়। কিন্তু যেদিন উর্বর হলো মাটি, সেই দিন কিন্তু জলাতঙ্কও দেখা দিল, জ্বরও এলো, সিফিলিসও সিমটমও দেখা দিল, গনোরিয়া সিমটমও দেখা দিল, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হলো। আর এখানে দাঁড়িয়ে আবিষ্কার হয়, আগে যা, তাই যা, যেতে যাও। আলোচনার এই অংশটা শেষ করছি কি, আমরা কেউ অসুস্থতা নিয়ে জন্মাই, নিজেই তর্কের কাছে ধরেও নি, তাহলে এ কথা কিভাবে সম্ভব? আবার ভালোই ছিলাম, তারপরে একটা নির্দিষ্ট বয়সে গিয়ে আমার একটু একটু অসুস্থতা দেখা দিচ্ছে। খোঁজ নিয়ে জানা গেল এই একই অসুস্থতা আমার বাবা মায়ের কখনো দেখিনি। তো আমার নানি ছিল, মাই গুডনেস, তো নানি ছিল, নানি তো কবেই মারা গেছে, ইন্তেকাল করেছেন। তো আজকে এই কথা কেন উঠছে না, মানে নানির এই অ্যালার্জি ছিল জানেন, তো আমার বাবা মায়ের তো জীবনেও দেখিনি। আমিও দেখছি ওই একই জিনিস। আমার মা আমাকে বললেন, আরে তোর নানির থেকে তুই এটা পেয়ে গেছিস, কি কথা। তাই তো বলে না, রক্তের সম্পর্ক। নিশ্চয়ই আমার সঙ্গে আমার মায়ের সঙ্গে তার মায়ের, তাহলে তার মায়ের সঙ্গে আমার সম্পর্ক থাকতেই হবে, তাহলে আমি ওই বাড়ির ছেলেই নেই। তাই এতদিন কেন ওর বাবা মায়ের মধ্যে কেন প্রকাশ পেল না, কেন এর মধ্যে প্রকাশ পেল, সে তো ভাববার সময় এসেছে। কিন্তু যে জন্যে কথাটা বলা হলো যে কেন জ্বরের জন্য 6-7টা সিমটম নিয়ে ওষুধ দেবো না, কেন দিলে ক্ষতি কি? স্যার কামাল সাহেব বলেছিলেন শুরুতে যে এই দিনের সেমিনার আলোচনার নাম দেওয়া হয়েছে, যদি আমি কোনো নামের জন্য তৈরি হয়ে আসিনি, সুপারফিশিয়াল হোমিওপ্যাথি ভার্সেস রিয়েল হোমিওপ্যাথি। এই রিয়েল হোমিওপ্যাথি শব্দটা ব্যবহার করেছেন কেন সাহেব, কোথায় ব্যবহার করেছেন? কার্বোয়েড চ্যাপ্টারে, কত নম্বর প্যারাগ্রাফে? 33 নম্বর প্যারাগ্রাফে এই কথাটা ইউজ করেছেন স্যার, রিয়েল হোমিওপ্যাথি। আপনি যদি রিয়েল হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, রহমতুল্লাহ, তুই কালকে রাতে কি বাসে ছিলি কি ঘুমোসনি? যাই হোক, তুই যেভাবে বসে আছিস তাতে ঘুমিয়েই গেছিস, আমি বিশ্বাস করি 100 বার। ফলে আগেকার আলোচনার সঙ্গে এই আলোচনার যে অবিকল এক বলছি না, তুই ভালো করে বুঝছিস, মন দিয়ে শোন। তাহলে কি হলো না, আমরা রিয়েল হোমিওপ্যাথি আর সুপারফিশিয়াল হোমিওপ্যাথি এরকম বিতর্কিত কথায় আমি যাচ্ছি না, কিন্তু যেটা বাস্তব সেটা বলছি। একটি লোক 2 দিনের জ্বরের ওষুধ খেয়ে জ্বর সারিয়ে অফিস দিতে পারলেন না। অন্যদিকে একটি বাচ্চা, আসলে এটা কিন্তু কোনো গল্প নয়, ওটা আমি দুটো কেসেই উল্লেখ করছি। আর আরেকটি হলো ওই 23 দিনের জ্বরে বোকা বাচ্চাটি জ্বর চলে দিয়ে খেলতে চলে গেল। এটা কেন হতে পারে না, এটা এই বলা হলো কি, যদি আমি সুপারফিশিয়ালি কতগুলো লক্ষণ তার মুখ থেকে নিয়ে নিই, এই হচ্ছে সেই হচ্ছে, তাহলে একটা প্রেসক্রিপশন হবে।
এটাকে কেন সাহেবের ভাষা হলো সুপারফিশিয়াল হোমিওপ্যাথি। এই সুপারফিশিয়াল শব্দটা ইউজ করেছেন 5th অবজারভেশনে। কেন ফিলোসফির 12টা অবজারভেশনের মধ্যে 5th অবজারভেশনে এই শব্দটা ইউজ হয়েছে। আর রিয়েল হোমিওপ্যাথি শব্দটা ইউজ হয়েছে 13 চ্যাপ্টারের 33 নম্বর প্যারাগ্রাফে, যদি আমি খুব ভুল করে না বলে থাকি প্যারাগ্রাফ নাম্বারটা। তাহলে এই ঋষির কথাতেই সুপারফিশিয়াল হোমিওপ্যাথি, ঋষির কথাতে কেন্ট রিয়েল হোমিওপ্যাথি আপনারা শুনলেন। এবং বাস্তবটা দেখে নিন, একটা রোগীর জন্য ওষুধ নির্বাচন হলো তার মুখের কয়েকটা কথা, আর তার মেন্টাল ফিজিক্যাল সিমটম আর মেন্টাল সিমটম কয়েকটা নিয়ে তার একটা ওষুধ বার করা হবে। সেই মানুষটি জ্বর সেরে যাওয়ার পরও অফিসে যেতে পারলেন না। অন্যদিকে যাকে কোনো জ্বরের ওষুধই দেওয়া হলো না, যা তার বাবা মা থেকে পাওয়া গেল, সেই যে ওষুধ দেওয়া হলো তার ফলে তার 23 দিনের জ্বরটাও চলে গেল, আর সে খেলতেও চলে গেল। খেলতে যাওয়ার জন্য 24 ঘন্টার সময় নেয়নি, ভুগেছিল 23 দিন। এই কথা দিয়ে আমি বলতে চেয়েছি, কেন সাহেবের কথার উদ্ধৃতি দিয়ে আমরা সবাই আপেক্ষিক সুস্থ হয়ে জন্মাই। এই আপেক্ষিক সুস্থতা যখন অসুস্থতায় পরিণত হয়, তখন মানে অর্থাৎ সোরা প্রিডমিনেন্ট হয়, আমাদের মধ্যে বিভিন্ন অ্যাকিউট ডিজিজ এবং ক্রনিক ডিজিজ আমাদের মধ্যে প্রকট হতে থাকে। যতক্ষণ সেটি না হবে, প্রকট না হবে, ততক্ষণ আমার মধ্যে যতই রোগ ঢুকুক না কেন কেউ মাথা তুলে দাঁড়াতে পারবে না। তখন আমাদের ভাইটাল ফোর্স হারমোনিয়াস থাকে এবং সিস্টেমগুলো ইন অর্ডার কাজ করতে থাকে। ফলে কোনো রোগ ওখানে দাগ বসাতে পারে না, ঢুকে থাকলেও চুপটি মেরে বসে থাকে, সুযোগের অপেক্ষায় থাকে। যেদিন মাটি উর্বর হয় সেই দিন গাছের সঙ্গে তার লক্ষণগুলো এমনি করে মাথা ছাড়া দিয়ে ওঠে। আলোচনার এই অংশ আমি এখানে শেষ করলাম। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে বলা হয়েছিল আমি প্রশ্ন ইনভাইট করব, আপনারা প্রশ্ন করবেন। এই অংশটা থেকে আপনাদের কিছু বলবার আছে কিনা, অন্তত সোজা কথায় ওই 2 দিনের জ্বর আর 23 দিনের জ্বর এই প্রসঙ্গে অন্তত, কারণ জ্বর সর্দিকারী ট্রিটমেন্ট আমরা সবাই কম বেশি করি, আর আমরা সবাই ওগুলিও দেখতে পাই। সবাই ভালো হন, যিনি প্যারাসিটামল খান উনিও ভালো হন, যিনি ব্রাইনিয়া খান উনিও ভালো হন, যিনি আবার গভীর ক্রিয়া ওষুধে ভালো হন, ওই জ্বরই, ওই ঠান্ডা সর্দি জ্বরই, তিনিও ভালো হন। পার্থক্য নিশ্চয়ই থাকে। আপনারা নিজের ব্যক্তিগত জীবনেও দেখেছেন, নিজের পরিবারের লোকজনের মধ্যেও দেখেছেন, এবং আপনার যে সমস্ত পেশেন্টরা, আমাদের যে পেশেন্টরা আসেন তাদের মধ্যে দিয়েও দেখেছেন। মানুষ সুন্দর সুস্বাস্থ্যে ফিরে যেতে, আপেক্ষিক যদিও বা ফিরে যেতে কার কতটা সময় লাগবে। এই প্রসঙ্গ এইখানে শেষ করে আপনারা জানতে চাইছি, যদি কিছু প্রশ্ন করেন তাহলে আমি সেখান থেকে শুরু করতে পারি। বলুন। হয়তো এর থেকেও বেশি হতে পারে, না বলুন। আছে একবারে এত কথা তো এই সঙ্গে বললে সবাই একবার আমাকে গলা টিপে মেরে ফেলবে, তাহলে বাড়ি যাবো। জানতে চাই এরকম আমরা সুপারফিশিয়াল সার আছে আমরা পরিমাণ ওষুধের সংখ্যা সেইটা এই 2 দিনে আপনার এই প্রশ্নটা আবার যেন সব শেষে জিজ্ঞাসা করেন। আমি ততক্ষণে হয়তো আপনার প্রশ্ন থাকবে না, কিন্তু আমি আপনার প্রশ্নের জবাব দেবো। আপনি অপেক্ষা করে আপনি একটু অপেক্ষা করেন আমার সঙ্গে, আমি আপনার কথা নিশ্চয়ই জবাব দেবো এবং জবাব দিয়ে জন্য এসেওছি। আপনি এরকম প্রশ্ন আপনি করেছেন, আমার ভালো লাগছে কি কেউ করুন, আমি তা চেয়েছিলাম। থ্যাংকস এ। আমরা এই উত্তরটার জন্য একটু অপেক্ষা করি। আর কেউ কিছু প্লিজ। আচ্ছা, এই আগে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, গাছ কাকে বলা হচ্ছে? গাছ কিন্তু ওই যে শেষে জিজ্ঞেস করলাম যে অংশটা দেখিয়েছি ওখানেই গাছ আছে। তবু আমরা পরে আবার এই আলোচনার মধ্যে ফিরে আসবো, করবো। আচ্ছা ভাই, আপনি। বোকা না হলে জ্ঞান অর্জন করা যায় না, ক্ষুধা না লাগলে পেট ভরে না। তো স্যার পেট ভরে না, ক্ষুধা 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 হ্যাঁ, ক্ষুধা না থাকলে খাওয়ার অনুভূতি লাগে না। হ্যাঁ, তো স্যার ওই যে পেশেন্ট আমার কাছে আসবে না, ওই পরিবারের কেউ আসবে না যদি জ্বর না সারে, এই অবস্থায় আমরা কি করবো? আমি বলেছি তবু আপনি যখন এই কথা তুলে আমি আবার বলবো। আর কেউ কিছু বলছিলেন?
এই মতবাদের মাধ্যমে মানুষের উৎপত্তি ওই এক কোষ থেকে আস্তে আস্তে বহু কিছুতে দেখতে হয়। আমার ধর্মীয় দৃষ্টিকোণ যে যদি দেখি আমরা তো ইসলামী বলে যে আদম থেকে শুরু, আবার হিন্দু দৃষ্টিকোণ থেকে মতবাদে যদি দেখি তাহলে ওই যে মনু থেকে আদি মানুষের যে শুরু। আমার প্রশ্ন যে সে মনু হোক আর সে আদম হোক, ওনারা কি সরাসরি নিয়ে আসছেন? প্রথম কথা। দারুণ, দারুণ। I appreciate your question. Thanks a lot. বলুন আরো। আরো প্রশ্ন আছে যে যদি থেকে মানবের আবির্ভাব ঘটছে, তাদের কি সুরা কোনো কাজ করেনি? আর কিছু? আরো একটা প্রশ্ন আছে যে ইদানিং দেখা যাচ্ছে যে কি একটা মতবাদে ওই যে কি করলে নাকি রোগ সব কম থাকে, কি হলো কোয়ান্টাম Meditation, joke. আমরা কি মেডিটেশন করে কি সুরাকে কন্ট্রোল করতে পারি? আর কিছু স্যার? দারুণ। আপনাদের মতো বিজ্ঞ মানুষরা এসেছেন, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। এই প্রশ্ন না করলে, কারণ মধুর চাকে যদি আপনি মধুতে না খোঁচা দেন, মোমে খোঁচা দেন, গুঁড়ো গুঁড়ো মোম পড়বে, আর মধুতে খোঁচা দিলে মধুই পড়বে। থ্যাংকস এ লট। দারুণ। আর কিছু? আপনারা বলেন এই হোমিওপ্যাথি আর সুপারফিশিয়াল হোমিওপ্যাথি তো এখন সুপারফিশিয়াল হোমিওপ্যাথি উৎপত্তি কিভাবে বা কিভাবে এটা আমাদের মাঝে এসেছে, কারণ আপনার বক্তব্য থেকে আমরা জানলাম যে রিয়েল হোমিওপ্যাথি আসছে বিখ্যাত মনীষী ক্যান্ট এবং হেনিম্যান। তাহলে এই সুপারফিশিয়াল হোমিওপ্যাথি আমাদের মাঝে কিভাবে আসছে বা কিভাবে আমরা এই সুপারফিশিয়াল হোমিওপ্যাথিতে আক্রান্ত হচ্ছি? আর কেউ কিছু? সাথে সম্পর্কটা মস্তিষ্ক নিউরন যেটি স্নাপ হলে মানে বসতে পড়ে, নিউরন যদি স্নাপ হয়ে পড়ে, স্নাপটা বসে থাকলে শুধু মানুষ সুস্থ থাকে এবং এর জন্য মেডিটেশন বা যোগ ব্যায়ামের প্রয়োজন হয়। স্যার আপনার কথা খুব নিউরন যখন স্নাপ সংযুক্তি তৈরি ঠিক ঠিক। তখন মানুষ প্রভাব এটার সাথে আমাদের কথা থেকে সমাজ করা সম্ভব। আর কিছু? ধন্যবাদ। আর কিছু? প্রশ্ন হচ্ছে, আপনি বলতেছেন যে মায়ের গর্ভ থেকে বা প্রজননের মাধ্যমে আমাদের শরীরে সব রোগ আসে, কিন্তু আমরা যেটা জানি যে আমাদের শরীরে অনেক পদার্থই আছে, যে পদার্থগুলো যখন বেশি হয় তখন আমরা সেটাকে রোগ ধরি। আমার শরীরে যেমন ডিসেন্ট্রি আছে, যখন সেটা প্রকট আকার ধারণ করে, বেশি আকারে ধারণ করে, তখন সেটাকে আমরা রোগ বলি। আমার শরীরে তাপমাত্রা আছে, টেম্পারেচার আছে, যখন সেটা বেশি হয় তখন সেটাকে আমরা জ্বর বলি। তাহলে আমি বলতে চাচ্ছি আমার শরীরে তো সবকিছুই আছে, যখন সেটা বাড়ে তখন সেটা রোগ হয়। আর আপনি বলতেছেন যে এটা রোগটা নিয়ে আসছি, এই দুটার মধ্যে পার্থক্যটা কি? এর পুরো কিনারা আমি দেখতেছি না। মাইক মেথড, সেন্সেশন মেথড, তারপরে প্যাটার্ন বাস, সর্বতমিক, আর 3 নম্বরটা কি বললেন? 3 নম্বরটা? আচ্ছা আচ্ছা। মিক্স মেডিসিন ইউজ এখন পুরাই এলোমেলো হয়ে আছি, 2 বছর এটা কোনো কিনারা পাচ্ছি না। তো আপনার হলো গ্লোব্যাক থিওরি। আরো কেউ কিছু? মাটি উর্বর হলে এখানে রোগ উৎপন্ন সুরাও হয়, তো অনর্বর জমিতে কোনো গাছে গাছে কিছু হয় না। আমাদের মানব দেহটা উর্বর থাকা ভালো না অনুর্বর থাকা ভালো? আচ্ছা, ওই দাদাটা বাইরে আছেন এখনো, আপনাদের একটু সুপারফিশিয়াল। আর তবু বলি, প্রথম কথা হলো কোনো কথাই আমার নয়, আমি শুধু টুকলি করতে ভালোবাসি, বুঝলেন? বড় বড় আমি নকল করতাম, এখন নকল করি। তো সেই টুকলি করা বিদ্যা একটাও আমার নয়, সেই জন্য আমার কোনো থিওরি নেই। গোব্যাক হওয়াটাও কেন্টে নিতে হয়।
আমার নয়। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। সুস্থ শরীরে সুরা লুকায়িত থাকে। সুরা যখন প্রকাশিত হলে চিকিৎসা না সুষম খাদ্য গ্রহণ? এই বোঝা গেল না তো, লাস্টে বোঝা গেল না, লাস্টের অংশটা। স্যার চিকিৎসা নিব না সুষম খাদ্য গ্রহণ করব? আচ্ছা আচ্ছা, শেষ থেকে শুরু করি তাহলে। উনি বলেছেন সুষম খাদ্য। এই কথাটা বলবার জন্য এই 7 লাইনের বাংলা কথা লেখা হয়েছিল। আপনারা এখন না বুঝলেও বাড়িতে গিয়ে নিশ্চয়ই বুঝতে পারবেন বলে আমার বিশ্বাস, কিন্তু আমি চাই এখনই বুঝুন কি সে কথাটা। খাদ্য আমার শরীরে দরকার আছে, এ কথা সত্য, কিন্তু আমি একটা পাত্রে দুধ রাখবো বলে কিনে এনেছি, আর মধু রাখবো বলে কিনে এনেছি, কিন্তু আমার স্ত্রী বললেন অতগুলো পয়সা দিয়ে আনতে গেলে কি জান? আমি বললাম তাহলে রাখবে কোথায়? বলে দেখে এনেছো? আমি বললাম হ্যাঁ। বলে দেখি। ও কি করলো, এক বোতল জল ঢেলে দিল, জল ঢেলে দিয়ে ঘোরাতে লাগলো, দেখে 10 জায়গা দিয়ে জল পড়ছে। আমি বললাম তো তুমি তো রাখবো, ও তো কিছু হবে না, ও তো জল তাই বেরিয়ে যাচ্ছে। ও বললো যেটাতে জল থাকে না কিছুই থাকে না, কারণ সিদ্ধ আছে রাখি, ওর মধ্যে পিঁপড়ে ঢুকবে, ওইখান দিয়ে ওই উল্টো পাল্টা জিনিস ঢুকবে, জিনিসটা খাওয়া যাবে। আমি আপনাদের অপেক্ষা করছিলাম, আপনি ছিলেন না, শুরু করতে পারেনি প্রশ্নের জবাব। থ্যাংকস এ লট স্যার। ওটা কোনো কথা নয়। আমার সাথে বলতে এসে গেছে, বললাম না ওই চোখটা আমার চোখটা তো ভুল হয়। আপনার প্রশ্নগুলি আমি অপেক্ষা করেছিলাম, যদি প্রশ্ন না করতেন আপনি, আমার মনে হতো ঢাকায় গেছিলাম কিন্তু আমি বলবার মতো ক্ষেত্র পাইনি। এই আফসোসটা আপনি ঘুচিয়ে দিয়েছেন। আমি থ্যাঙ্কফুল না টু ইউ, আই এম গ্রেটফুল, এবার গ্রেটফুল টু ইউ, আপনি আমাকে জাগিয়ে দিয়েছেন। কি আমি এই কথাগুলি যেন আমি বলি, আমি তো ভেবেই এসেছি কেউ বলবেন, আমি জানতাম, কিন্তু প্রথম দিন কেউ বলছিলেন না, তো তাই জন্য তো তারপরেও কিছু প্রশ্ন হয়েছে, আমি পিছন দিক থেকে আপনার কাছে যাচ্ছি। কেমন? তো একজন বলেছেন আমার এক ভাই যে অসুস্থ হলে সুষম খাদ্য বেশি জরুরি না ট্রিটমেন্ট বেশি জরুরি, তাই না? তাই তো বলেছেন, সুষম খাদ্য না ট্রিটমেন্ট? যতক্ষণ পর্যন্ত ওই পাত্রের ছিদ্র বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি যাই রাখি না কেন নষ্ট হয়ে যাবে। সুষম খাদ্য জলাঞ্জলি যাবে। তাই আজ যে বাচ্চাটি অসুস্থ, তাকে তার মা তার বাবা দামি দামি ফল দামি দামি খাবার দিচ্ছেন, তো ওটা সবই ভরসে মানে ছাইয়ে ঘি ঢালা হচ্ছে। যেদিন আপনি সুস্থ করবেন ওকে, দিতে হবে না ফলের রস, দিতে হবে না কি বলে মাছ মাংস ডিম, এই সাধারণ খাবার থেকেই ওর শরীর বানিয়ে নেবে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, ডায়াবেটিস চ্যাপ্টারটি ভালো করে পড়বেন। তো রুটি খান যাই খান, এখন ফাইব্রাস ফুড ছাড়া ও ওসব তৈরি করে নেয়। রুটি থেকেও গ্লুকোজ তৈরি করে নেয়, আবার যার ফ্যাট খাওয়া মানা, রুটি খেতে বলে ডাক্তার, রুটি থেকেও ফ্যাট বানিয়ে নেবে। আমাদের শরীরে একটা আজব জায়গা, বা কোষের মধ্যে যে মেটাবলিজম চলে, শরীরের যা যা খারাপ সেগুলো, যে সিস্টেমগুলো ডিস্টার্ব আছে, এইসব খারাপ জিনিসগুলো তৈরি করে নেয়। সেই জন্য ভালো খাবারের কোনো জায়গা নেই। আগে সুস্থ হতে দিন। সুস্থ বলতে কি বোঝায়? সুস্থ, রোগ সেরে যাওয়া, এগুলি ভেক্টর। সঠিক কথা হলো আপনি ভাইটাল সোর্সকে 100 অ্যানিমেটেড করে তুলুন, জীবন্ত করে তুলুন। একটি রুগী আমার কাছে এসে যদি মর্মকথা জিজ্ঞেস করেন, আমি বলবো এই রুগীটি অ্যাকচুয়ালি কি। সে জ্বর নিয়ে আসুক, হাঁটু ব্যথা নিয়ে আসুক, আর হাঁটুর ব্যথা নিয়ে আসুক, যাই নিয়ে আসুক, আমার কাছে এই ধরনের মানে হলো ও আসতো না। কিরকম বলুন, কবে থেকে হয়েছে? শিখিয়ে ডাক্তার দিন গুনে রেখেছি, তা সে হয়েছে অনেক। তো ডাক্তার দেখাননি কেন? দরকার হয়নি, কাজকর্ম করছিলাম, ঠিকঠাক চলছিলাম। তাহলে ভাইটাল ফোর্স তখনও ক্রিটিক্যাল লেভেল পেরিয়ে আসেনি। বাবু 100 থেকে 90, 80 পর্যন্ত এসেছে। এই 80 তো চালিয়ে নিতে পেরেছে, কিন্তু চালিয়ে নিতে পেরেছে। যখন 80 থেকে 50-এ এসে গেল বা 49-এ এসে গেল, না এবার ডাক্তার কাছে যেতেই হবে। তাছাড়া রাতে স্ত্রী সকালে ঘুম থেকে উঠে বললো, তুই তো কাল সারা রাত কাঁদলেছো, ডাক্তার কাছে দেখাবে না? টাকা পয়সাগুলো জমিয়ে নিয়ে যাবে কবরে না শ্মশানে, তাই যাবে, টাকা পয়সা কি হবে আমার? সকালে উঠে স্ত্রী ভাঙাচোরা শুরু করেছে, বলো সব ফেলে দেবো, আগুন জ্বালিয়ে দেবো। কেন? কি হবে আমার? তুমি ডাক্তার দেখাচ্ছ না, সারা রাত আমি ঘুমোতে পারছি না, তুমি কাঁদকাচ্ছ, অথচ ডাক্তার গায়ে যাচ্ছ না।
আরে চলছে তো, তোমার কোন কাজটা চলছে না। তবে হ্যাঁ, আমি ঠিক করেছি আর ডাক্তার কাছে যাবো। কেন হঠাৎ ঠিক করলে? তোমার এত দুর্বুদ্ধি কেন হলো? না, আমি সারা রাত আমি ভালো ঘুমোতে পারিনি। তাহলে 50-এরও নিজেই চলে এসছে। আমাদের কাছে পেশেন্ট তখন আসে, তাহলে এবার আপনার ডিউটি কি? আপনি 49-কে 50 করবেন, 60, 70, 80, 90 সব। আপনার ডিউটি জ্বর সারানো নয়, আপনার ডিউটি হাঁটু ব্যথা সারানো নয়, আপনার ডিউটি হার্টের প্রবলেম সারানো নয়। আপনি কিসের? আপনি ভাইটাল ফোর্স ঠিক করবার কারিগর। যারা জ্বর সারানোর ডাক্তার, আপনি মিস্ত্রি। যদি ডাক্তার হন তাহলে হোমিওপ্যাথি আপনার জায়গা না, হোমিওপ্যাথ আপনার জায়গা নয়। আপনি যদি কারিগর হন, মিস্ত্রি হন, তাহলে আপনি হোমিওপ্যাথ করতে আসুন। কারণ কারিগর কি বুঝবে? আপনি দেখেছেন, আমি জানি না, মিস্ত্রিকে ডেকে আনা হচ্ছে তো মেশিন ঠিকঠাক কাজ করছে না। মিস্ত্রি কি করলো? বলবো একটা স্টার্ট দিন, দিয়ে ও এমনি করে মেশিনের গায়ে কান রাখে। ও অ্যাক্সেলারেটরে তেল যাচ্ছে না, সমস্যা এই। এর আগে কত মিস্ত্রি চলে গেছে, এটা ওটা নামাচড়া করে চলে গেছে, বলে হবে না। আর মিস্ত্রি শুধু কান পেতে শুনে বললো অ্যাক্সেলারেটরের ওখানে তেল যাচ্ছে না, ওখানে নোংরা জমেছে, ওটা পরিষ্কার করো, ঠিক হয়ে যাবে। তো আপনি কিছুতেই কিছু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা ঠিক না করবেন। তার মানে আমাদের অ্যাক্সেলারেটর এখানে হলো ভাইটাল ফোর্স। এবার কথা হলো ভাইটাল ফোর্স তো ঠিক করবো, বুঝবো কি ওষুধে ভাইটাল ফোর্স ঠিক হবে? আপনার খাবার তো হবে। তারপর এর আগে অন্যরা প্রশ্ন করেছিলেন, প্রশ্নগুলো লিখিত হলে ভালো থাকতো, নাহলে চিন্তার তাল কেটে যাচ্ছে। তো আপনারা এরপর লিখিত দিলে ভালো হবে। আমি পর সাজিয়ে রেখে জবাব, তবু আমার মনে আছে এগুলো সব জবাব দিচ্ছি। তবে ওই দাদাটার প্রশ্ন জবাব দিলে আপনারা সবাই সবটা পেয়ে যাবেন। যোগের ধারণা অনেকবার উঠেছে। যোগ আপনি করলে কি করতে পারবেন? যোগ নিশ্চয়ই একটা ভালো রাস্তা। যেমন করে এই আপনারা নিশ্চয়ই জানবেন যে যোগ করলে ব্যাপারটা আমার ভালো থাকে, যোগ করলে শরীরটা বেশ হালকা থাকে, যোগ করলে আমি বেশ এনার্জি ফিরে পাই। কিন্তু সবদিন তো শরীর ঠিক থাকে না, মন মেজাজ ঠিক থাকে না। যদি 2-1 দিন না করেন আবার আচ্ছা ছেড়ে দিন। আমি যদি ওই আয়ুর্বেদিক ওষুধটা খাই, আমার পায়খানা ভালো হয়, শরীরটা হালকা ঝরঝরে থাকে। না খেলেই পায়খানা ভালো হয় না, শরীরটাও ঝরঝরে থাকে। আমি যদি রাতে শোয়ার সময় নাক্সভূমিকা 6, 3x বা 30, যার যেটা ভালো লাগে খান। যদি নাক্সভূমিকাটা রেগুলার খাই বা পালসিট্রা 6 যদি রেগুলার খাই সকালে উঠে, বা সালফার 30 যদি সপ্তাহে একবার করে খাই, তাহলে আমার শরীরটা মোটামুটি ঠিকঠাক থাকে। কিন্তু কোনো তো মনে থাকে না, সবসময় ভুলে যায়, বুঝতে পারি খাওয়া হয়নি, শরীরটা আর ঠিকঠাক চলে না। তাহলে আপনারা দেখলেন তো, আপনার ব্যায়াম ঠিকঠাক না করলে কাজ করে না। একটা গ্যাসের ট্যাবলেট আছে, না খেলে গ্যাস হয়, ঠিকঠাক পায়খানা হয় না, শরীরটা ভালো থাকে না। ওধারে চায়না বা পালসিটার বা নাটস 1 ডোজ করে খেলে ঠিকঠাক থাকে, বা সালফার 30 সপ্তাহে 1 ডোজ করে ঠিক থাকে, না হলে ঠিক থাকে না। তাহলে এগুলি কাকে ঠিক করলো? ভাইটাল ফোর্সকে ঠিক করলো না ওই সুপারফিশিয়ালি সিমটম গুলোকে ঠিক করলো? একটি ভাই বলেছিলেন, হচ্ছে ফারুক বলছে যে স্যার সুপারফিশিয়াল হোমিওপ্যাথি আর কোথা থেকে এলো? বিজ্ঞান তার পথে চলবে। মেডিসিন গুলো যখন প্রবীণ হচ্ছিল, আচ্ছা নামাজের সময় যোগব্যায়াম হয়ে গেল, খাবার হয়ে গেল, আর হচ্ছে সুপারফিশিয়াল। তো বিজ্ঞান তার পথে এগিয়ে যাওয়ার সময় হোমিওপ্যাথি বিজ্ঞানের কথা বিশেষ করে যখন ড্রাগ প্রুভিং হলো, একটা ড্রাগ প্রুভিং হচ্ছিল, তার থেকে কিছু করে লক্ষণ জানা যাচ্ছিল, প্রভাবদের থেকে কিছু জানা গেছিল, ক্লিনিক্যাল প্রুভিং এর সময় থেকে সেগুলো সব নেওয়া হয়েছিল। কিন্তু তখন এটা বিচার করার সময় আসেনি যে এইটা কি গভীরতম জায়গায় পৌঁছাবে না সুপারফিশিয়ালি কাজ করবে। সেটা তো বোঝা গেছে বিজ্ঞানের এই স্বর্গীয় বিজ্ঞান নিয়ে যখন আমরা পথ চলতে শুরু করেছি, তখন আমরা দুটো ভাগে ভাগ করতে সক্ষম হয়েছি, বা সক্ষম হয়েছেন। এটা সুপারফিশিয়াল, এটা ডিফেক্টিভ।
ঠিক যেমন করে শর্টেজ ড্রাগ, শর্ট অ্যাক্টিং ড্রাগ, ডিপ অ্যাক্টিং ড্রাগের কথা ভাবা হয়েছে, ঠিক অমনি করেই তো একই সময়ের কালের নিয়মে বিভিন্ন ড্রাগ এসেছে। পরবর্তীকালে ঋষিরা প্র্যাকটিস করতে গিয়ে দেখেছেন এগুলি সুপারফিশিয়াল সিমটমকে কভার করে, এরা ডিপে যেতে পারে না। ফলে কি হয় না, এরা কিছুদিন রুগীকে ভালো রাখে, আবার ঠিকঠাক করতে পুরোপুরি ঠিকঠাক না করতে পারবার জন্য আবার কিন্তু সেই সিমটম রিকার করে। আবার যেটি এভাবে করতে এও দেখেছেন ঋষিকুল, যে এগুলি করার পরে যখন দেখা যায় যে শুধু ওই লক্ষণটাই চলে গেছিল, মানে আগাছাগুলি চলে গেছিল, কিন্তু পরবর্তীকালে যে রোগ নিয়ে পেশেন্ট এসেছিল, আগে কি হতো না, সমস্যা হলে একটু আধ রাতে ঘুমোতো না, 2-1 দিনের মধ্যে আবার ঠিকঠাক হয়ে যেত, বা একটু ঠান্ডা লাগলে সর্দি কাশি হতো, 2 থেকে 3 দিন ঠিক হয়ে যেত। এখন কি হচ্ছে না, ওগুলো ঠিকঠাক ছিল, আর এখন কি হচ্ছে, একদিনেই সর্দি কাশি হয়, 2 দিন 3 দিন, তারপরে জ্বর আসে, জ্বর সেরে যায়, কাশি শুকিয়ে যেত, শ্বাসকষ্ট হয়। তো ঋষিরা দেখলেন কিন্তু ক্রমাগত এই সিমটমগুলোকে সারাবার জন্য মানসিক ক্রমাগত খারাপের দিকে চলে যাচ্ছে, আমরা ব্যক্তিগত জীবনেও তা দেখতে পাই। তো এইভাবে এই কেউ আনেনি একে, পরবর্তীকালে ঋষিগুলোকে এভাবে আলাদা করেছেন। তাহলে যোগের কথা বলেছি, এবারে খাবারের কথা বলেছি, ও সুপারফিশিয়াল ডিপ অ্যাক্টিং এর কথা বলেছি, আর অনেকেই ছিলেন। আচ্ছা, পিছন থেকে ভদ্রলোক যেন কি বলেছিলেন একটা কথা, উনি বলেছেন, উনি তো যোগের কথাই বলেছিলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক। এরপরে না আপনারা আমাকে লিখিত দিলে আমার গোল পাকিয়ে যাবে না। এই নিউরন ব্যাপারটা হলো, দেখুন ভাইটাল ফোর্সের যে সংজ্ঞা আছে তার যদি বাংলা তর্জমা করা যায়, সে কথার মানে হলো এই, বসে যা বসে যা বসে যা বসে যা। উনি প্রশ্ন করেছেন, উনি তো কমপক্ষে আমার মুখটা দেখতে হবে। তো এই নিউরন বলুন বা যা আপনি প্রতিটা নিউরন কেন, প্রতিটা কোষের কথা বলুন, বা সাইন্যাপসের কথা বলেছেন, সংযোগী স্থলের কথা বলেছেন, সেখানে এক ধরনের কেমিক্যাল তৈরি হয়। তো এই যে ট্রান্সমিট করার এই যে ব্যাপারটার কথা আপনি বলেছেন, এই ব্যাপারটা পারফেক্ট অর্ডার, দেয়ার ইন অর্ডার তখন হয় যখন এরা তখনই হারমোনিয়াসলি কাজ করে, তখন যখন সোরা থাকে ধরুন 10% এই লেভেলে, 0 থেকে 10% এই লেভেলে, আর 90 থেকে 100 এই লেভেলে থাকে ভাইটাল ফোর্স। আপনি অন্য অন্য যত কথা বলুন, এরা সব ঠিকঠাক থাকে। আমরা ভালোভাবে কথা বলি, আমরা হেসে কথা বলি, আমরা ভালো ভাবি, মানুষের জন্য ভাবি, আমার জন্য ভাবি, পরিবারের জন্য ভাবি, এই ভালো ভালো যা কিছু আমাদের মধ্যে আছে সব কিছু তখন করি। পজিটিভ ভাবনা চিন্তা আমাদের তখন হয় যখন ভাইটাল ফোর্স 90 থেকে 100-র মধ্যে রান করে, আর সোরা রিসেসিভ অবস্থায় থাকে, মানে হলো 0 থেকে 10 এর মধ্যে ওঠানামা করে। কিন্তু যখন এই অবস্থার এই ভারসাম্য হারায়, তখন আমাদের সিস্টেম প্রথম অর্ডার, এই শব্দটা হারিয়ে ফেলে। তখন আর অর্ডার থাকে না, ডিসঅর্ডার্ড হয়ে যায়। তখন হারমোনিয়াস থাকে না, ডিসহারমোনিয়াস হয়। সেই জন্য ওইগুলি, এই খাবার বলুন, যোগ বলুন, আপনার ওই ব্রেনের কথা বলুন, এই সব কিছুকে নিয়ন্ত্রণ করছে আমাদের ভাইটাল ফোর্স। কি তার প্রমাণ? প্রমাণ হলো, আমরা যখন মায়ের পেটে এক কোষ, একটি অর্ধেক কোষ মানে গ্যামেট, মানে মায়ের দেওয়া একটা গ্যামেট ওভাম, বাবার দেওয়া একটা স্পার্ম, একটি অনেকগুলো স্পার্ম, অনেকগুলো ওভাম তৈরি হলো, মাত্র মিলিত হয় একজন জেনারেল, ব্যতিক্রমী ঘটনা বলছি না। যখন এরা তৈরি হয়ে জাইগোট তৈরি করে, তখন কিন্তু ব্রেন থাকে না, হার্ট থাকে না, যোগও করতে পারে না, এরা কিছুই করতে পারে না। তবুও এরা ধীরে 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 বেড়ে পূর্ণাঙ্গ বাচ্চায় পরিণত হয়। আপনি কোনো সবার ক্ষেত্রে তাই হয় না, মিথ্যা কথা। কেউ কেউ জন্মায় মাথার খুলি নেই, কেউ কেউ জন্মায় বুকের এই ছাতিটা নেই, কেউ কেউ জন্মায় একটা আর্টারিকে ইনকমপ্লিট রেখে। তো এইরকম কখন একটি জাইগোট পূর্ণাঙ্গ সুস্থ সবল শিশুকে মায়ের পেটে তৈরি করে, যদি সেখানে ওই দুটো গ্যামেট মিলিত হয়ে জাইগোটের মধ্যে দুটো যে শক্তি উপরওয়ালা দিয়ে দেন বা প্রকৃতি দিয়ে দেয়, একটি হলো ডিজিজ ফোর্স আর একটা হলো ভাইটাল ফোর্স।
এই দুইজন যতক্ষণ সন্ধি করে চলে, ভাই তুইও থাক আমিও থাকি, ততক্ষণ সব ঠিকঠাক চলতে থাকে। এমনকি মায়ের পেটে, এমনকি মায়ের পেটের বাইরে এসেও সব ঠিকঠাকই চলে। কিন্তু যেহেতু ওর মধ্যে একজন শয়তান ডিজিজ ফোর্স রয়েছে, ও কেবলই তালে থাকে বেটাকে কখন কবজা করতে পারবো। সেই দিন ধরো, সেদিন কোনো নিউরন, কোনো যোগ কেউ কাজ করবে না। তখন আমাদের এই যোগ করার মানসিকতা পর্যন্ত তৈরি হবে না। হ্যাঁ, যোগের গুলি মেরেছে, তখন তো মনটাই ঠিক নেই। কিরকম মনটার মধ্যে অশান্তি। কি হলো, কেন হলো, কেমন করে হলো? পড়াশোনা করে পাশ করেছিলাম, কত বই পড়েছি, রুগী আসছে না। যাও বা একটা এরো শুনেছি মরে গেছে, এবার তো চেম্বারই চলবে না। সারা ঘুম নেই, খাওয়া নেই, দাওয়া নেই, উৎভ্রান্তের মতো। স্ত্রী বলছে সব কারো তোমার সংসারে গুলি মেরেছে, যাও না, যাও না খেয়ে মারো গিয়ে। তখন যোগ করবেন তো? ভালো মন্দ খাবার খাবেন তো? কিছুই করবেন না। কারণ ভাইটাল ফোর্স এর মাথায় কেউ বাড়ি মেরে দিয়েছে, ও শুয়ে পড়েছে। সেই সুযোগে সোরা ছিল ঘুমিয়ে, ও দেখলো এই তো সুযোগ, বেটাকে ধরা বলা। ব্যাস, ঘুম নেই, পায়খানা ভালো হচ্ছে না, গ্যাস হচ্ছে, মাথা ধরেছে, মাথাটা ভার হয়ে গেছে। রুগীদের বিষয়ে কথা বলতে গেলে খিচমিচ করছি, রুগী ভয়ে পালিয়ে যাচ্ছে, স্ত্রী কথা বলছে না, ছোট বাচ্চা কাছে আসছে না। এভরিথিং ইজ ডিসহারমোনিয়াস স্টেট। এরপরে শুরু হবে দুদিন পরে, আজ এই অসুখ, কাল ওখানে ব্যথা, পশু ইত্যাদি। ডাক্তারবাবু বললেন আপনি কার্ডিওলজিস্ট দেখান। কার্ডিওলজিস্ট বললেন আপনি সিসিতে গোলমাল ধরা পড়েছে, অ্যাঞ্জিওগ্রাম করা দরকার। আর এই ওষুধগুলো খেতে থাকুন। কতদিন ডাক্তারবাবু? যেদিন দুপুরে মারা যাবেন সকালে খাবেন, মানে আমি খাবেন। কারণ আমার ভাইটাল ফোর্স একদম তলানিতে ঠেকেছে, আর সোরা এমনি করে আমাকে চারিদিক দিয়ে সবাইকে নিয়ে আগে চাপতে ধরেছে। সম্ভবত সবার প্রশ্ন জবাব দেওয়া হয়ে গেছে। আমি ওই স্যারকে বলবো, আপনি আমাকে একটুখানি মনে করিয়ে, আপনি সবার প্রথমে করেছিলেন, আর একটু মনে করিয়ে দিন আপনার প্রশ্নটা, আর একটুখানি একবারের জন্য বসে বসে একটু বলে দিন প্লিজ। আর এরপর আমাকে লিখিত দেবেন, তারা বিরক্ত করবো না। আমার একটি প্রশ্ন ছিল, তিনি বিভিন্ন ঋষিগণ বিভিন্ন ভাবে বলেছেন। কে বলেছেন যে ফার্স্ট ম্যান আদম ইসলাম যখন তখন থেকে সৃষ্টি, কে বলছেন যে ওনারা যখন পৃথিবীতে আসলেন, তারপর আল্লাহ তাআলার বিধান যখন ভঙ্গ করলেন তখন থেকে সৃষ্টি। এই বিষয়ে আপনার অভিমতটা আমি জানতে চাচ্ছি। সুপারিশ যে আপনি বলছেন যে সুপারফিশিয়াল ট্রিটমেন্ট আর রিয়েল ট্রিটমেন্ট, আমি বলিনি স্যার, না মানে পার্থক্যটা করেছেন। তো আমরা তো আসলে বেশিরভাগ ক্ষেত্রেই সুপারফিশিয়াল ট্রিটমেন্ট করে থাকি, কেননা আমাদের পাশাপাশি আরো সায়েন্স আছেন, তারা তাদের যে মেডিসিনগুলো আছে তারা দ্রুত আরোগ্য দেয় সেগুলি। তো আমাদের হোমিওপ্যাথি ওষুধের সুপারফিশিয়াল ট্রিটমেন্টও অনেক ক্ষেত্রে লক্ষণ পেলে খুব দ্রুত আরোগ্য হয়। বাস্তবতা আমরা বেশ তাদের পাশাপাশি এগিয়ে যাচ্ছি, কিন্তু রিয়েল হোমিওপ্যাথি করতে যে সমস্ত বিষয়গুলো আমাদের জানা দরকার, এই জানার বিষয়ে অনেক প্রতিবন্ধকতা আছে, এবং এটা সহজভাবে আমরা যাতে এই প্রতিবন্ধকতা দূর করে এই রিয়েল ট্রিটমেন্টে যেতে পারি, সেই বিষয়টাও আপনাদের সুপারিশ করছি। দিয়ে তর্কের ক্ষেত্রে ধরেই নি আদমিবের কথা। এ কথাও সত্য, আপনারা ওইটুকু তো আমার সঙ্গে একমত হবেন। আমিও এরকম কারো কাছে শুনেছি যে ওনারা বলেছিলেন যাও, তোমরা যাও, দেখো পৃথিবীতে যদি ভুল হয় আপনারা আমাকে শুনতে দেবেন। আমি তো সব পড়িনি এই সমস্যা না, তো কিন্তু ভুলেও কিছু খারাপ কাজ করো না, তাহলে কিন্তু তোমাদেরকে আমি ওইখানে পাঠিয়ে দেবো। কিন্তু ওরা একসময় মিলিত হলেন। তখন উপরওয়ালা থেকে খবর এলো কি, যাও তোমরা কথা অবাধ্য হয়েছে, যাও চলে যাও তোমরা ওখানে গিয়ে যাও তোমরা ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে মিলিত হওয়া ব্যাপারটা কি, মিলিত হওয়া ব্যাপারটা কি খুব খারাপ কাজ? একদম নয়। তাহলে মিলন না হলে সৃষ্টি তো হবেই না, আর সৃষ্টি না হলে আজকের এসব কোথায় থাকতো? এত ভালো লাগা, এত ভালোবাসা কোথায় থাকতো, কোথায় পেতাম? তো এই ভালোবাসা আদম ইবের মধ্য দিয়ে যদি আমরা ধরেই নিই আমরা এসেছি, সেদিনও কিন্তু এইভাবে আমাদের মধ্যে কামনা বাসনা এসেছিল। সোরাকে কিন্তু এই কথাই বলা হয়েছে। আমি নই, কেন বলেছিলাম, যে লেখাগুলো আমি উদ্ধৃতি দিয়েছি কোন এক গ্রন্থ থেকে, ধর্মগ্রন্থ থেকে, দেখুন সেখানে আছে। এই কামনা বাসনা থেকেই কিন্তু সোরার অস্তিত্বকে ধরা পড়ে।
কামনা বাসনাই আমাদেরকে বলে দেয়। যেমন আজকে জানো তো, আমি একটা দারুণ রুগী সারিয়েছি। ও হসপিটাল থেকে যাচ্ছিল, তখন এখান থেকে যখন রিক্সা করে যাচ্ছিল, বাবা মা কাঁদতে কাঁদতে যাচ্ছে, তো লোকে বললো কি হলো, বললো আমার বাচ্চাটা আর বাঁচবে না, বললো ডাক্তার, তাই বাড়ি নিয়ে যাচ্ছি। তা তো ডাকবো, আমি বললাম ডাকবো তো। নিয়ে এলো, আমি ওদেরকে এক দুটো কথা জিজ্ঞেস করে আমার মনে হলো এটা ও মরে যাবে না, আমি ওষুধ দিয়েছি। তারপর বাচ্চাটা উঠে বসলো, তারপর ওরা হাসতে হাসতে বাচ্চাকে কোলে নিয়ে চলে গেল। বাচ্চাটাকে 3 দিন ধরে কোমায় ছিল। আমি গিয়ে দারুণ করে বলছি, তো আমার তো সবারই ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আমার এই ভালো লাগাটা আমি বন্ধুদের বলছি। তো তখন আমার মনে হলো আমি এরকম করে দেখি আর কি করতে পারি। আমি এমনি করে এগিয়ে চলেছি, করতে করতে আমার বেশ প্রসার হয়েছে। আমার তখন বেশ মনের মতো অহং জেমেছে। স্যার, ওই একটা লোক যাচ্ছে, কিন্তু গরিব মানুষ, চলতে পারছে না, পায়ে ব্যথা। পায়ে ব্যথা টাকা দিতে পারবে, চলো। আমার মধ্যে অহং বোধ এসেছে, মানে আমার সোরা প্রিডমিনেন্ট হচ্ছে, আমার এই মানব জমিন কলুষিত হচ্ছে, মানব জমিন উর্বর হচ্ছে। আপনারা প্রশ্ন করেছিলেন উর্বর আর অনুর্বর। এই উর্বর, আমরা অনুর্বর থাকতে চাই কি? আপনি চান না আপনার মধ্যে রোগ জীবাণু না জন্মা? রোগ জীবাণু ঢুকে আছে, কিন্তু আপনি তো চান না। আপনার জমিতে আপনি আলু চাষ করেছেন, পাট চাষ করেছেন, আপনি কি চান ওখানে আগাছা জন্মা? চান না। আমিও চাই না আমার মধ্যে চুলকানি, পাতলা, খুজলি, সর্দি, এই গা ব্যথা ইত্যাদি জন্মা। আপনিও চান আমার যেন কিছু না হয়। এই কিছু না হয় মানে মানব জমিটা স্টেরাইল, মানে বন্ধা, মানে অনুর্বর। আমরা সবাই চাই অনুর্বর থাকতে, উর্বর হতে আমরা চাই না। উর্বরতার সুযোগে এরা ঢোকে, অ্যাকিউট ডিজিজ ঢোকে, ক্রনিক ডিজিজ ঢোকে। আমি বলিনি, কেন সাহেব বলেছেন, ফার্স্ট প্যারাগ্রাফ অফ চ্যাপ্টার নাম্বার সম্ভবত 17 or 19, যা হবে। তো আপনারা দেখুন, ফার্স্ট প্যারাগ্রাফে এই কথা আমি লিখে দিয়েছি, এখানে বুঝতে হবে না কোথাও। দেখুন কোথায় লেখা আছে, আমি বলে দিচ্ছি। সেকেন্ড পেজে ফার্স্ট প্যারাগ্রাফ, পেজ নাম্বার 126 আছে, কেন ফিলোসফি। কি লেখা আছে দেখুন, সোরা ইজ দ্য বিগিনিং অফ অল ফিজিক্যাল সিকনেস, had Sora never been established as a miasm upon the human race. আমরা তো হিউম্যান রেস, আমরা তো অহিউম্যান রেস, আমরা তো মানব জাতি, ফলে আমরা সবাই পড়ি এর মধ্যে। Upon the human race, the other two chronic diseases would have been impossible, and susceptibility to acute diseases would have been impossible. All the diseases of man are built upon Sora. Hence it is the foundation of sickness. All of the sickness came afterwards. তার মানে হলো, আমি ওটাই বাংলা কথায় লিখেছি, উর্বর জমিন। এই উর্বর জমিন যদি উর্বর হবে, তখন সবাই জন্মাবে। সর্দি কাশিও তখন জন্মাবে। সর্দি থেকে কাশি শুকিয়ে গিয়ে শ্বাসকষ্ট ইত্যাদি ইত্যাদি। তাহলে আদম এবং ইভের মধ্যে যখন এই কামনা জন্মেছিল, কামনা, ক্রোধ, ক্ষোভ, এই সব মিলে আমাদের জমিনটা অহংবোধ, হিংসা, এই সবকিছু কিন্তু উর্বর জমিন। এই উর্বর জমিন কখন হয়? যখন সোরা প্রিডমিনেন্ট হয়। সোরা কি প্রিডমিনেন্ট হলো? আমি তো প্রথম দিন কত আনন্দ করে বললাম, যাও ডেকে নিয়ে এসো, আমি দেখি পারি কিনা উপরওয়ালা থেকে কেড়ে দিতে। আবার পরের কিছুদিন পরে যখন আমার অনেক পয়সা হয়ে গেছে, তখন যখন কেউ বললো, স্যার ডাক্তারবাবু, একটা লোক প্রার্থনা যাচ্ছে, ডাকবো, ভিখারি, ও টাকা দিতে পারে, চল। তার মানে সোরা আমার মধ্যে তখন প্রিডমিনেন্ট। কিভাবে হলো ধীরে ধীরে 10 টাকা থেকে 100 থেকে 1000 থেকে লাখ হয়ে গেছে। আমার মধ্যে ভাবনা চিন্তার উদ্বর্তন হয়েছে। হতো না, কিন্তু সোরার যে এটাই বিধির বিধান। সোরা তো এমনই কি evolution of state of man's will, ultimate to his sin, এমনই তো কথা ছিল। আমি প্রথমে ভালো থাকবো, ধীরে ধীরে আমার অনেক কষা হবে, আমি লোককে হিংসা করবো, আমি লোককে ঘৃণা করবো। এই নোংরা কথা বেরোবে আমার মুখ দিয়ে। কেন বেরোবে? আমার মধ্যে সোরা প্রকট হয়েছে। তাই তো এরপরে আজকে চেম্বার তো খোলা নেই ডাক্তার, ও ডাক্তার দেখে পেরেছি, কারণ সোরা তখন প্রিডমিনেন্ট না, তাই সব একসঙ্গে ধরে নিয়েছে। কি করে বোঝা গেছিল? যে তাদের অহংকার এসেছে, হিংসা এসেছে, ঘৃণা এসেছে, দম্ভ এসেছে,
দিস ইজ দ্য সাইন অ্যান্ড সিমটম অফ প্রিডমিনেন্ট ফ্লোরা। তারপরেই তো ডাক্তার দেখাতে গেল। স্যার আপনার প্রশ্নের আর কিছু বাকি আছে কোনো পার্ট? মোটামুটি হয়ে গেছে, থ্যাংকস এ লট। স্যার এবার কিন্তু আপনারা লিখিত দেবেন, তাহলে আমার পক্ষে ভালো হয়। কথা ছিল যে মানে আমরা কি সোনাকে ধ্বংস করতে পারি কিনা ওই বেশ বেশ, সুন্দর সুন্দর সুন্দর, ঠিক আছে আমি বলছি এবার আর একটু বলুন। হাইড্রাল ফোর্সটা কি? হাইড্রাল ফোর্স কি এটা কোনো কেমিক্যাল? আর ওটা স্যার আমি বুঝে নিয়েছি, বাকিটুকু আমি বলছি। আমি যেমন গরবী কবি রামকবি বলেছে যে খাসার ভিতরে অসীম পাখি কেমনে আসে যায়। এই হাইড্রাল ফোর্স কি অসীম পাখি? না স্যার, না না না, আমি বলছি, আপনি বলুন, আপনি বসুন, আমি আপনাকে একদম ইয়ে করে বলছি। স্যার আপনার এই কথাটার জবাব কিন্তু শেষ হচ্ছে, মানে সেকেন্ড দিনের সেকেন্ড হাফ। সফটওয়্যার এইটা কিন্তু আলটিমেট কথা, এরপরে কথা নেই। আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি এই জন্য, আপনি আমার কথাটা প্রায় বলে ফেলেছেন, ভীষণ ভালো কথা। Absolutely right. But sir, DC ভিতরকার স্যার বলেছেন আর্সেনিক আমরা অধ্যায়ে বলছেন যে প্রতিটি মেডিসিনে প্রদত্ত ক্ষেত্রে গভীর ক্রিয় জীবাণু, এটা কিভাবে বলবেন স্যার? ঠিক আছে, এবার শুরু করে যাবি। আচ্ছা, তোর কথা হচ্ছে ভাইটাল ফোর্স, মানে সোজা বাংলা হলো জীবনী সূত্র। তখন দুটো গ্যামেট, বাবার দেওয়া একটি, মায়ের দেওয়া একটি, মিলিত হয়, জাইগোট হয়, ওই গ্যামেটের মধ্যেও থাকে জীবনী শক্তি। কারণ গ্যামেটে যদি জীবনী শক্তি না থাকে তাহলে এই ওভামের চারিদিকে লাখো লাখো স্পার্ম লড়াই করে ঢোকবার জন্য। আমি কি দিয়ে বোঝাবো? এখানে একটা বল থাকলে ভালো হতো, বল তো থাকবে না, অগত্যা জলের মতো। ধরে নিই এটা ওভাম। তো এই ওভামটাকে প্রকৃতির নিয়মে স্পার্মগুলো এর সঙ্গে মিলতে চাইছে, সবাই এমনি করে খুঁজাচ্ছে, হ্যাঁ, চারিদিক দিয়ে খুঁজাচ্ছে, চারিদিক দিয়ে। তো সবার ক্ষেত্রে তাই হয়, কিন্তু সবার কিন্তু বাচ্চা হয় না। কথা হলো যে স্পার্মগুলি এই ধাক্কা দিচ্ছিল, ওর কাছে ভাইটাল ফোর্স স্ট্রং নেই, তাই ও ছিদ্র করে ভিতরে ঢুকতে পারেনি, বাচ্চাও আসছে না। অন্যদিকে ওভাম মধ্যে ঢুকেছে, জাইগোট ঢুকেছে, কিন্তু ওভামের কাছে ওই পরিমাণ ভাইটাল ফোর্স ছিল না যেই পরিমাণ ভাইটাল ফোর্স থাকলে দুইজন ইউনাইট করে জাইগোট তৈরি হয়। ঢুকেছিল, ও চুপ করে শুয়ে আছে ওখানে গিয়ে, কারণ অন্য যে পার্ট ওভাম ও অ্যাক্টিভ ভূমিকা নেয়নি, কারণ ওর ভাইটাল ফোর্স ডিস্টার্ব ছিল। আবার অন্যদিকে দুইজন ঠিকঠাক করে মিলেছিল, কিন্তু দুইজনের মধ্যে কিছু ক্রোমোজোমাল ডিফেক্ট ছিল। সেক্স ক্রোমোজোমাল ডিফেক্ট থাকতে পারে, কারণ এই জোড়ার 22টি আর একটি সেক্স ক্রোমোজোম, 22টি অটোজোম, তাহলে হতে পারে 22টি অটোজোম ঠিকঠাক ছিল, সেক্স ক্রোমোজোমের প্রবলেম ছিল ওই একটা গ্যামেটের মধ্যে। আবার এর হতে পারে দুটো গ্যামেটের মধ্যেই অটোজোম ঠিকঠাক ছিল, সেক্স ক্রোমোজোম ডিফেক্ট ছিল। তাহলে এরা যখন দুটোই মিট করলো, অটোজোম ঠিকঠাক ছিল 22 জোড়া, 23 জোড়া, 23তম জোড়াটি ঠিকঠাক ছিল না। বাচ্চা জন্মাবে খুব বড় একটা অসুখ নিয়ে। অন্যদিকে সেক্স ক্রোমোজোম ঠিকঠাক ছিল, 22 প্লাস 1 প্লাস একটা ঠিক ছিল, 22টা 20তম ক্রোমোজোমে কিছু অ্যাবনর্মালিটি ছিল। অ্যাবনর্মালিটি কখন ঢুকে, কিভাবে ঢুকে? ক্রসিং ওভারের সময়, মিওসিস পদ্ধতিতে গ্যামেট তৈরির সময় ক্রসিং ওভার হয়। সেই ক্রসিং ওভারের সময় কোনো একটা খারাপ পার্ট ওই গ্যামেটের মধ্যে এসে গেছে। তো অটোজোমাল ডিজিজ দিয়ে তখন আমরা জন্মাই। তাহলে দেখুন, আমরা জন্মাবার আগেই অনেক ঘটনা ঘটে গেল গ্যামেট তৈরি হওয়ার সময় থেকে। কারো মোবাইল বাদ দিয়ে তোমরা যদি এইভাবে মোবাইল রাখো, তাহলে তো আমার চিন্তার কিছু ডিস্টার্ব হয়, করা যায় না, তাহলে তো রেকর্ডিংও হবে না। আচ্ছা, যা হোক, তাহলে কি বলছিলাম, তাহলে আমরা জাইগোট মানে মায়ের পেটে তৈরি হওয়ার আগেই অনেক ঘটনা ঘটে যায়, সেখানেও ভাইটাল ফোর্স।
ওনা তো যার আছে বলে দেন যে এখন ডিস্টার্ব করো না, নাহলে তুমি তোর কাছে নিয়ে যা। আবার বললাম আমার জাইগোট যখন তৈরি হয়নি, মানে আমার জীবন সূত্রপাতই হয়নি, তখনই যদি ভাইটাল ফোর্সের কিছু গোলমাল থেকে থাকে, এই কি করে ভাইটাল গোলমাল হয় এটা কালকের আলোচনার মতো অপেক্ষা করতে হবে। আজকে শুধু আমি এই সোজা সাপটা কথা বলছি, কাল আমরা আরো গভীরে ঢুকবো সাইন্টিফিক বিচার বিশ্লেষণ করে কেমন করে ওই গ্যামেট ডিস্টার্ব হয়, এবং গ্যামেট ডিস্টার্ব হওয়া সত্ত্বেও অ্যাপারেন্টলি হেলদি বেবি জন্ম নেয়, আর কখন অ্যাপারেন্টলি হেলদি তো নয়, ডিজিজ বেবি জন্ম নেয়। এগুলির আমরা সাইন্টিফিক ব্যাখ্যা কাল সকাল থেকে শুরু করব। আজকে হয়তো কিছু পাঠ যদি সময় পাই শুরু করবো, স্টার্ট করবো। হিসাব একটা আছে যে কত পার্সেন্ট বাচ্চা অসুস্থ বাবা মা ক্যারিয়ার, এরা যদি এদের যে গ্যামেট তৈরি হবে এত পার্সেন্ট অ্যাপারেন্টলি হেলদি, এত পার্সেন্ট প্রিডোমিনেন্সিক অবস্থায় আসবে। কোনো কারোর ক্ষেত্রে এই জন্য বলা হয় ওই যখন ওই যারা এইগুলো নিয়ে চর্চা করেন ট্রপিক্যালে, তারা এগুলো নিয়ে কাউন্সিলিং করে বলেন আপনাদের বাচ্চা হলে এত ভাগ বাচ্চা অসুস্থ হওয়ার সম্ভাবনা, এত ভাগ বাচ্চা সুস্থ হওয়ার সম্ভাবনা। এবার আপনারা যদি রিস্ক নিতে চান আপনার বাচ্চা তৈরি করতেই পারেন, কিন্তু আমরা বলতে পারি না আপনার এই বাচ্চা সুস্থ হবে না অসুস্থ হবে। যে বললাম যে 50 ভাগ সুস্থ হবে, 50 ভাগ এই ডিজিজ নিয়ে জন্মাবে। তাহলে গ্যামেট তৈরি হওয়ার আগেই স্যার প্রবলেম একদম। তাই তো স্যার আদমযুক্ত এই দুজনের মধ্যে এই মিলনটা হলো কি করে? ওই বোধ বুদ্ধি থেকেই তো হলো, ভালোবাসা, আকর্ষণ, তারপরে তো মিলন। এটা তো প্রকৃতির নিয়ম, আর এটার মধ্যেই শোনালো কি? তাই তো সুন্দর হবে। কেন সাহেব এই কথাটা যতদিন বুঝতে পারেনি, খুব বেশি দিন বুঝতে পারেনি স্যার, লজ্জা আমার কিছু নেই স্বীকার করতে। সোরাইতে এভলিউশন অফ স্টেট অফ ম্যানস উইল, আমাদের যে চিন্তা শক্তির উদ্বর্তন, এর নামই যে সোরা, এটা বুঝতে অনেক দেরি হয়ে গেছে। তখন তো বোঝা গেল এই যে ভালো লাগা, এই যে ভালোবাসা, এই যে পরবর্তী প্রজন্ম জন্মাবার জন্য এই যে মিলনের ইচ্ছা, এটা সোরারই অভিব্যক্তি। এ তো ভালোই লক্ষণ, কিন্তু এই ভালো লক্ষণের মধ্যেই ছিল সোরা ইউনিয়ন কন্ডিশনের প্রথম শর্ত। কেন মোহ এলো? এটাই প্রকৃতির নিয়ম। আগুন আর তেল এক জায়গায় থাকবে আর জ্বলে উঠবে না, এটা কিন্তু অপ্রাকৃতিক ঘটনা। প্রকৃতির ঘটনা এই, তেল এবং আগুন যদি কাছাকাছি হয় আগুন জ্বলবে, আর যদি না জ্বলে তাহলে প্রবলেম আছে তেলে আর আগুনে। তাই জন্য আগুন জ্বলে ওঠেনি। এটা তো আপনারা সবাই স্বীকার করবেন। আগুন আর তেল যদি সঠিক থাকে, এটা যদি কাছাকাছি হয় আগুন তো জ্বলবেই। আর এই প্রকৃতির নিয়মেই এই অসুখগুলি, আমার 5টি বাচ্চা আমার বাড়িতে, একটি আমি, আমার আরো 4 ভাই বোন তারা সুস্থ, আমি অসুস্থ। আমাদের একই বাবা মা। সবার মধ্যেই তখন ছিল মিলনের সময়, বাবা মায়ের মধ্যে প্রকট ছিল, কিন্তু আমি হতভাগ্য, আমি অসুস্থ হয়ে গেলাম। কারণ এই ঘটনা ঘটলো, যদি না এই মিওসিস গ্যামেট তৈরি আর এই নসিমন না বোঝা যায় তাহলে এর ব্যাখ্যা হবে না। কিন্তু বাবা মায়ের মধ্যে যদি ওই রকম প্রকট অবস্থা না থাকতো, তার আগের প্রজন্ম, কারণ এন সাহেব হানিমান সাহেব দুজনেই বলে দিয়েছেন এই অবস্থা চলছে, কিন্তু এই প্রজন্মের কথা নয়, এটা শত সহস্র প্রজন্ম ধরে। আর ধীরে 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 সিম্পল থেকে আপনারা দেখুন আমি লিখে দিয়েছি। হয়ে গেছে তাই? তাহলে এইটুকু বলে শেষ করছি। আমি দেখাচ্ছি কোথায় লেখা আছে। ওটা ওই ফার্স্ট চ্যাপ্টারে এই লাস্ট প্রথম পেজে শেষ প্যারাগ্রাফের লাস্টের অংশ, যে এটা ছিল প্রথম সরল কালের নিয়মে জন্মের পর প্রজন্ম ধীরে ধীরে সরল থেকে জটিল, জটিল থেকে জটিলতর, জটিলতর থেকে জটিলতম অবস্থায় পৌঁছেছে আমরা আজ। তাই এইভাবে এই প্রজন্ম এই জটিল বিভিন্ন অসুস্থতার শিকার হচ্ছে, আরো জটিল হব ধীরে ধীরে। আপনারা নামাজের থেকে আসুন, খাওয়া দাওয়া সেরে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় লেখা আছে। তাহলে বুঝতে পারেন কেমন করে। আর ওই যে কথাটা কেমন করে মুক্ত হবো, মুক্ত কি করে হবো, ওটা আমার মধ্যে থাকবে, কিন্তু সুপ্ত অবস্থায় পৌঁছে দেবো আমি আমার প্রচেষ্টা দিয়ে। ওকে ঘুম পাড়িয়ে রাখবো কেমন করে, ভাইটাল ফোর্সকে অ্যাক্টিভ করে দেবো। আমার অন্য কোনো লাইন দিচ্ছে, আমার জস করতে হবে না, আমার ব্যথা না, হার্ট না, আমি কোনো কিছু ডাক্তার, আমি ভাইটাল ফোর্সকে অ্যাক্টিভ করে তুলবো, যে রিসেসিভ ভাইটাল ফোর্সের জন্য এই মানুষটি আমাকে ট্রিটমেন্টের জন্য। আপনাদেরকে ধন্যবাদ।
আপনাদের ধৈর্য দিয়ে সম্মান জন্য আসুন। তোলের পরে সবাইকে দিয়ে দেবেন। সব সময় করতে পারি হয়েছে তোর হয়েছে যদি পাস করেন তাহলে হবে। 8.5 লাখের উপরে 8.5 প্রতি মাসে হয় সেটা হচ্ছে শুধু সানডে, আর এই যে বছরে দুবার হয় দুদিনে, ওটা শুধু একবার হয় মার্চে 3rd স্যাটারডে সানডে, আর সেপ্টেম্বরে হবে। এখন নয়, কালকের কথা। এই দেখা পেপার দেখা টেস্ট করেছিলাম আলোচনার একটা পর্যায়ে, আমরা কেন অসুস্থ হই, কবে অসুস্থ হই, কেমন করে অসুস্থ হই, কি করে এই অসুস্থতার হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, কোন পথটা বৈধ, কোন পথটা বৈধ না, এই ব্যাপারে আমরা যে সমস্ত তথ্য আমরা জেনেছি পেয়েছি সেই ব্যাপারে আমাদের কথা হচ্ছিল। কিন্তু একটা কথা তখনও ক্লিয়ার হতে বাকি আছে, যে তাহলে ভাইটাল ডোজ কি, যে আমাদেরকে বাঁচায়। আমরা কিভাবে অ্যাকিউট ডিজিজ, ক্রনিক ডিজিজ, যে কথা কেন বলেছে, সোরা প্রিডোমিনেন্ট বলে তবেই আমাদের কোনো অসুখ করে, সে জ্বর হোক, সর্দি হোক, হাঁটু ব্যথা হোক, হার্টের কষ্ট হোক, টিউমার হোক, ক্যান্সার হোক, কাশি হোক, সব কিন্তু সোরা যতক্ষণ প্রিডোমিনেন্ট না হবে ততক্ষণ কিন্তু আমাকে জোর করে গনোরিয়া বা সিফিলিস জোর করে ঢুকিয়ে দিয়ে হাইড্রোকোমিয়ার বিষ ঢুকিয়ে দিয়েও কিচ্ছু করা যাবে না। আবার অন্যদিকে কিচ্ছু করতে হবে না, আমি এমনি অসুস্থ হয়ে যাব যদি আমার মধ্যে সোরা প্রিডোমিনেন্ট হয়ে যায়। এই কথা প্রসঙ্গে বলা হয়েছিল যে যদি আমরা বিশেষ কোনো সিমটমকে কমাবার জন্য এই সরাসরি সহজ কোনো রাস্তার আমরা আশ্রয় নেই, যে এটা এই কষ্ট, এটা ডাইনে বাড়ে, বায়ে বাড়ে, শীতে বাড়ে, গরমে কমে ইত্যাদি, এইসব ছোটখাটো ব্যাপার, এই মুহূর্তে মনটা কি বলছে, এইসব ব্যাপারগুলি যদি আমরা নেই, নিয়ে যদি চিকিৎসা করি, তাকে কেন সাহেব বলেছেন সুপারফিশিয়াল হোমিওপ্যাথি। পরার্থা ইউজ করেছেন 12টা অবজারভেশনের 5th অবজারভেশনের এই অংশে। রিয়েল হোমিওপ্যাথি এই সবটা ইউজ করেছেন কার্বন চ্যাপ্টারের 33 নম্বর প্যারাগ্রাফ। আমি তা লিখে দিয়েছি আমার লেখাগুলির মধ্যে। তো তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো যে ভাইটাল ফোর্স আমাদেরকে বাঁচিয়ে রেখেছে কবে থেকে, আমরা যখন মায়ের পেটে তৈরি হইনি, এমনকি যখন বাবা মা আমাদের, তাদেরও বিয়ে হয়নি, হয়তো বা তাদেরও জন্ম হয়নি, ভাইটাল ফোর্স তো আমাদের মধ্যে রয়েছে আমি জন্মাবার পরে, কিন্তু সোরা কিন্তু রয়েছে আমি জন্মাবার কোটি কোটি প্রজন্ম আগে থেকে। Crores of generation is harboring this sora, and gradually it is become more complicated, most complicated. আমার এই লেখার মধ্যে রয়েছে, কেন সাহেব কোথায় বলেছেন, হ্যানিম্যান সাহেব কোথায় বলেছেন এই কথাটা, যে আমরা আজ অসুস্থ হইনি, কোটি কোটি প্রজন্ম আগে থেকে। শুধু যত দিন গেছে শুধু জটিল থেকে জটিলতর হয়েছে। কিন্তু আমরা এখানে উঠতে পারি কেমন করে? জ্বর হয়েছে, আঘাত লেগেছে, আমরা আঘাতের জন্য আগ্নিকা দেবো না, আমরা সিম্পাইটাম দেবো না, আমরা নার্ভ এন্ডিংসের ইঞ্জুরি হয়েছে হাইপেরিকাম দেবো না, জ্বর হয়েছে জ্বরের ওষুধ দেবো না, কাশি হয়েছে দেবো না, কালকে রাতে ঠান্ডা লেগেছে, গলা ব্যথা হয়েছে দেবো না। কিন্তু সারবে, কেন সারবে, কেমন করে সারবে, কে সারায়? তাহলে এখন প্রশ্ন ওঠে, আমাদের যে অসুখ হয় এগুলো কে সারায়? দুইজন সারায়, একজন হলো ওষুধ আর একজন হলো ভাইটাল ফোর্স। যদি ওষুধে সারাবে তাহলে কিন্তু এক্সেপ্ট টু হারি ইটস প্রোগ্রেস,
কেন সাহেব কথাটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ একটা পার্ট, চেঞ্জেস ইন দ্য রেজাল্ট অফ ডিজিজ সেকেন্ড পার্ট, not in the sickness third part, except to hurry its progress fourth part, the ultimate part. সেই জন্য আমরা যদি আঘাত চিকিৎসা করি, আমরা যদি গলা খুসখুস করছে ঠান্ডা লেগে তার চিকিৎসা করি, জ্বরের চিকিৎসা করি, কাশির চিকিৎসা করি, এগুলোতে কিন্তু রোগী সেরে যায়, এতে কোনো সন্দেহ নেই। সরি, আমি ভুল বললাম, লক্ষণগুলো চলে যায়, রোগী ভালো হয়, মানুষ ভালো হয় না। তাহলে মানুষের সঙ্গে এই রোগীর সম্পর্ক কি? আমরা মানুষ অসুস্থ ছিলাম, আজও আছি, কিন্তু ভাইটাল ফোর্স তাকে মাথা তুলে দাঁড়াতে দেয়, তাই জন্যে সে কাউকে অ্যালাউ করেনি। কিন্তু কোনো না কোনো ভাবে প্রকৃতির নিয়মে, কালের নিয়মে, সোরার ডেফিনেশন অনুযায়ী, সোরার ভবিতব্য অনুযায়ী একদিন না একদিন ওকে বলা হয় যে সোরার evolution of the state of man will ultimate to his sin, ultimate to his sin, এইখানে যাওয়া পর্যন্ত আমরা ঠিকঠাক থাকি। কিন্তু যখন আমরা আলটিমেট, আমি ভাবতেই পারি আমার স্ত্রী আছে না, সে এত ভালো নয় দেখতে, আর একজন মহিলাকে ভালো লাগলো না, এনারা দেখতে ভালো, উনি ফিজিক্যালি যথেষ্ট স্ট্রং, মনে হচ্ছে পড়াশোনা ভালো জানে, আমার মধ্যে একটা আলাদা করে বিকৃত কামনা জন্ম হলো। আর একজন মহিলাকে দেখলাম তার গায়ের রং আমাকে খুব টানলো, আর একজন মহিলাকে তার চুল আমাকে খুব টানলো, আর একজন মহিলাকে তার গলার স্বর আমাকে টানলো, আর একজন মহিলার হাসি দেখে আমি মোহিত হলাম। এই যে বিকৃত মনোভাব আমার মধ্যে সোরাকে উস্কে দিচ্ছে। আপনারা জেনে রাখুন, আপনার সোরা প্রিডমিনেন্ট হচ্ছে কিনা, আগামী দিনে আপনি অসুস্থ হতে যাচ্ছেন কিন্তু নিজেই নিজেকে বুঝে যাবেন। তাই তো আমি কেন আমার পাশের কলেজকে হিংসা করছি? কাল দেখলাম ওর চেম্বারে অত ভিড়, স্বামী সারাদিনে মাত্র 3টে রোগী দেখলাম। ঠিক আছে, উপরওয়ালা দেখে যাবে, মেনে নিতে হয়। রাতে গিয়ে শুয়ে ঘুম আসছে না, ও এমন কি করছে যে লাইন পড়ে আর আমি 3টে রোগী দেখি। স্ত্রী বললো কিরকম ঘুমোচ্ছ না কেন? ও তুমি বুঝবে না, চুপ করো, তুমি ঘুমিয়ে যাও, আর বিরক্ত করো না। আপনি বুঝে নিন, সোরা কিন্তু প্রিডমিনেন্ট শুরু করে দিয়েছে, আপনার সামনে তো দুর্দিন আসছে, কারণ আপনি অন্যকে ঈর্ষা করেন না। না, আপনি করেন না, আপনার ভিতর থেকে সোরা জেগে উঠেছে, সুপ্ত সোরা জেগে উঠেছে, তাই আপনার মধ্যে খারাপ ধারণা, খারাপ চিন্তাগুলি এসেছে। কিন্তু যতদিন বলবে ঠিক আছে, ওপর লোক দিয়েছে, আমাকে দেবে, না দেবে, যা আছে আমার ভাগ্যে তাই হবে, সেই তো সবাইকে বাঁচায়, সেই তো সবাইকে দেখে। আমি ওপরওয়ালাকেই বলি তুমি ওকে পথ দেখাও, আমি যেন ওকে ইচ্ছা না করি, তুমি আমাকে কোনো আমার রুজি এনে দাও, তাহলে বুঝতে হবে আমার কিছু হবে না। কারণ আমি কাউকে ঈর্ষা করিনি, আমি কাউকে দেখে আমার মন খারাপ হয়নি, আমার মনের মধ্যে কোনো কুকথা আসেনি, তাহলে অসুখ আপনার হবে না। জেনে দিন, যেদিন মনের মধ্যে কু ঢুকবে বুঝবেন আপনার দুর্দিন সামনে, ফলে আপনি নিজেই জেনে যাবেন আমি অসুস্থ হবো, আর না হলে কামনা বসু হবই। যে কোনো খারাপ চিন্তা যদি আপনার মধ্যে আসে, আপনি যে এটাই জানবেন সোরা কিন্তু প্রিডমিনেন্ট হতে শুরু করেছে। ফলে আমরা ডাক্তাররা আমাদের ভাবতে হবে না আমি কবে অসুস্থ হব। আপনি বন্ধুদের বলেই দিন, দেখ আমার শরীরটা খারাপ হবে জানিস কেন রে, সেটা বলুন। আপনি তো বলতে পারেন না, তোকে দেখে আমার হিংসা হচ্ছে, কিন্তু আপনি বুঝে নিন আজকের আলোচনা থেকে, আপনি নিজেই জেনে যাবেন কবে আপনি অসুস্থ হতে যাচ্ছেন। এইটা কিন্তু আমার একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং বলতে পারি, গড গিফটেড আইডিয়া। কারণ সোরা তখনই, এই হলো কথা। তাহলে ভাইটাল ফোর্সের সঙ্গে সোরার সম্পর্ক এটাই, একজন বাড়লে আর একজন কমে। তাহলে আমি যখন কাউকে খারাপ চিন্তা করছি, কাউকে দেখে আমার মনের মধ্যে কামনা বাসনা খারাপ চিন্তা আসছে, তার মানে হলো ভাইটাল ফোর্স কমজোরি হয়েছে, তার জন্যই সোরা জেগে উঠেছে। না অন্যায় কেন সব কথা ভাবছি, ব্যাস মনটাকে ভালো জায়গায় করবার চেষ্টা করলাম। যদি সোরাব সে এখনো সেই জায়গায় না এসে থাকে, তাহলে আপনি নিজেকে ওভারকাম করতে পারবেন না, সব বাজে চিন্তা করবো না। আপনি আপনার ওস্তাদের দেওয়া, আপনার গুরুর দেওয়া কোনো নাম থাকলে আপনি করুন, সেই সব ভাবনা ভাবুন, মনটা পরিষ্কার হয়ে যাবে। তো রোগ দূরে চলে গেল, সর্দি হয়ে গেছিল সকালবেলা, বিকেলে নেই। কিন্তু এটা কিন্তু মূল রহস্য, অসুস্থ হওয়ার মূল রহস্য। এবং আপনি আগাম জেনে যাবেন আপনার মনটা খুব কথা বললেই এটা। এবার বললেন স্যার যে বাচ্চাটা একটু আগে জন্মেছে ও কি করবে, ও তো কিছু ভাবেনি, ও ভাবেনি, কিন্তু ওকে তো কেউ এনেছে পৃথিবীতে, আমাকে এনেছে আমার বাবা মা,
ওই বাচ্চাটাকে এনেছে ওর বাবা মা, ওরা তো কিছু ভেবেছিল ওর মধ্যে দিয়ে তোর মধ্যে গেছে, তাই তো বলা হয় আরে দেখো বাপকা বেটা, ওর বাবা ছিল চোর, ও হয়ে গেছে চোর। দেখো ওর বাপটা পড়াশোনা করতো, ছেলেও তাকে এখন থেকে এখনো কিছুই শেখেনি, বই বলা জন্য বলছে আমি স্কুল যাবো, ও তো বাপকা বেটা। তাহলে আমাদের মধ্যে পূর্বপুরুষের ভাবনা, পূর্বপুরুষের চিন্তা এভাবে ট্রান্সমিট করে উইথ দ্য হেল্প অফ শরীর মায়াজন। আর এই হচ্ছে মূল রহস্যের কথা, যেটা লাস্ট লাইনে কেন সাহেব লিখেছেন ফার্স্ট প্যারাগ্রাফে। কি উনি বললেন, কি বললেন, হেন্স ইট ইজ দ্য ফাউন্ডেশন অফ সিকনেস। 19 নম্বর পেজে প্রথম প্যারাগ্রাফের লাস্টের লাইনে, হেন্স ইট ইজ দ্য ফাউন্ডেশন অফ সিকনেস, অল আদার সিকনেস কেম আফটার। তাহলে যতক্ষণ আমাদের সোরা প্রিডোমিনেন্ট হচ্ছে ততক্ষণ মধ্যে আমাদের কোনো অসুখ হতে নেই। ভাবুন আপনি কোনো জ্যোতিষী বলে দিয়েছে শোনো তোমার কিন্তু ইয়ে হবে, ক্যান্সার হবে, কবে? আগামী 3 মাসের মধ্যে। যদি আপনার মন ভাবে লোক জানো কি বললো, 6 মাসের মধ্যে ক্যান্সার হবে, ওর মানবতা খারাপ আছে। আমাকে বন্ধু নিয়ে গেছিলাম, বললাম শুনুন আপনি জেনে যান 6 মাস পরে দেখবেন আমি আরো ভালো হয়েছি। নিশ্চয়ই হবে যদি ওর মনটা দুর্বল হয়, না ভাইটাল দুর্বল হলে ওইটা ওর মধ্যে দাগ কাটবে, ইয়েস হায় রে হায় রে হায় রে। কিন্তু যদি মনটা দুর্বল না হয় ও কথাটা ওর মধ্যে কোনো প্রভাব ফেলতেই পারবে না। একটা ঘটনা দিয়ে বলি, মাঝে মধ্যে ঘটনা একটু বললে ভালো হয়, বললে মনে হয় আমার একটা ছাত্র, আমি যখন প্রথম টিউশনই করতাম, আমার কাহানি অনেক বড়, তো আমি ওই কথা বলবো না। এক সময় আমি টিউশনই করে দিন কাটিয়েছি। এদেশের ছেলে হলে এদেশের বাবার অবস্থা ভালো ছিল, আমার মা তো দেশে নিয়ে গেল, তখন খুব খারাপ অবস্থা হতো। আমি ইন্টারমিডিয়েট বিএল কলেজে পড়তে হতো, দেশে গিয়ে রানাঘাট কলেজে ভর্তি হলাম ইউনিভার্সিটিতে। তো তখন আমাকে টিউশনি করে চলতে হতো, আমাকেই নয় আমি যেখানে থাকতাম না মা বাড়িতে তাদেরকেও দিতে হতো। তো তখন আমি টিউশনি করতাম। ওই ছেলেটার গ্যাস্ট্রিক কার্সিনোমা ধরা পড়েছে, ওর চিকিৎসা করছেন বম্বে টাটা সেন্টারের ডাক্তাররা, কলকাতার টাটা সেন্টার হয়েছে সেখানে এসেও চিকিৎসা করছেন। উনি বলে দিয়েছেন আপনি আমার ছেলেকে বউকে বলে দিয়েছে ইনি কিন্তু 6 মাসের বেশি বাঁচবেন না, কারণ সর্বত্র ছড়িয়ে পড়েছে ক্যান্সার এবং পায়খানা ওনার এই পাশে আসছে না, মানে নিচের দিকে আসছে না। তো বললো পায়খানা কেন হচ্ছে না, কোনো ওষুধেই তো হচ্ছে না। বললো পায়খানা আর হবে না, কারণ ওই রাস্তাগুলোতে টিউমারগুলোকে ব্লক করে দিয়েছে, ওনার পেটে কয়েক জায়গায় কয়েকটা টিউমার রয়েছে। তাহলে এইগুলো একটা সম্ভব, পেট কেটে আমরা একটা ব্যাগ বানিয়ে দেবো, ওইখানে রীতিমতো পায়খানা আসবে, ওটা পরিষ্কার করতে হবে। আমার ছাত্রটি বললো মরবো তো বটেই, কিন্তু এইভাবে নয়, যা হবে হোক। আমাকে এসে বললো কাঁদতে কাঁদতে এই অবস্থা। ওর স্ত্রী বললো আমার ছেলেকে ডাক্তাররা বলে দিয়েছে এই ওষুধে কিছু হবে না। আপনারা আমাকে অবিশ্বাস করুন, ও 24 ঘন্টা পরে 2বার করে পায়খানা হতে লাগলো। 3 দিনের দিন জলের মতো পায়খানা। বললাম ওষুধটা তুমি 1বার বা 2বার খাও, তার আগে আমি বারবার খাইয়েছিলাম। আমার অতই মজা লেগেছিল, ভাবুন আমি মিথ্যা কথা বলছি, আপনাকে করে প্রমাণ করতে হবে আমি মিথ্যাবাদী, আমি ঠকবাজ। কিন্তু ঘটনা এমনই, যেখানে এক্সপার্টরা বলে দিয়েছে দেখো এই জায়গায় টিউমার রয়েছে, কি করে পায়খানা আসবে? তার কি করে 2বার করে পায়খানা হয়? উইদিন 24 আওয়ার্স, যেদিন খাওয়ালাম ওদিন নয়, তারপরের দিন থেকে 2বার করে পায়খানা। 2 দিন, 3য় দিনের দিন কিন্তু জলের মতো পায়খানা। আমি বললাম ওষুধটা বন্ধ রাখতেই, বুঝে শুনে আমি বলবো কবার করে খাবি, এখন আপাতত 1বার করে খা সকালে। কথাটা ছিল কি, হোমিওপ্যাথি ওষুধে 24 ঘন্টার মধ্যে যখন টিউমার ছোট হতে পারে, এই কোনো গাল গল্প আর মিথ্যা প্রচার ছাড়া এইভাবে কেউ শোনাতে পারে না বলে আমি নিজেকে মনে করি। কিন্তু আপনারা আপনাদের অ্যাক্টিভিটি দিয়ে প্রমাণ করুন যে আমি মিথ্যা বলে গেছি, কারণ আপনাকেও এটা করে দেখাতে হবে। স্যার আমিও পেরেছি, আপনি একা নন। কথাটা ছিল মেডিসিনটা হলো, পরে বলছি, ওর ইতিহাস ছিল এইরকম। ও প্রথম থেকেই এইরকম চাপ স্বভাবের, এমনকি বাচ্চা বয়স থেকে। বলো খাবার খেয়ে যাও। বাচ্চা কেন বুড়োদের মতো হবে? বাচ্চা তো বাচ্চাদের মতো হবে, আপনারা শুনে থাকবেন এমন। তো আমার বাচ্চা যেখানে বসিয়ে রাখবো সেইখানে পাথরের মতো থাকবে, রোদ আসুক ঝড় আসুক আমি বলবো এসো, ও তখন আসবে। এটা কি কোনো বাচ্চা হলো? বাচ্চা তো বাচ্চাদের মতো ছটফটা হবে। তাহলে ও ছিল ওই রকম।
তার মানে কি ও কোনো কনজেনিটাল প্রবলেম নিয়ে এসেছিল, তাই বাচ্চাটা আপনারা যত খারাপ কোনো রুগী পাবেন জিজ্ঞেস করুন, ও ছোটবেলা থেকেই ভিন্ন রকম ছিল, অন্য 5টা বাচ্চার মতো ছিল না, কার সঙ্গে গল্প করতো না, কার সঙ্গে বন্ধুত্ব করতো না, সময় নষ্ট করতো না, ওই একটু বই খাতা নিয়ে এমনি করতো, কি করতো, ওকে নিয়ে আমার কোনো অশান্তি ছিল না। কিন্তু আপনি যেটা না করবো কিন্তু আপনার সব থেকে বড় অশান্তির কারণ একটা দুরারোগ্য ব্যাধিকে নিয়ে এসছে, তাই সে কিনা ওকে এরকম চুপচাপ করে দিয়েছে। আপনারা খেয়াল রাখুন, বাচ্চা আবার ধরুন একটা বয়স্ক মানুষ তার বেটার বউকে বলছে কি হলো তোমার ছেলে মেয়েদেরকে আমাকে দিচ্ছ না তো, তখন বয়স্ক মানুষটি বাচ্চার মতো আচরণ করছে, মা তুমি ওকে দিলে আমাকে দিলে না তো। সেইটা বলছে কে না 70 একজন বয়স্ক মানুষ যিনি একটা কঠিন অসুখে ভুগছেন। তাহলে বাচ্চার বাচ্চা থাকা উচিত, বয়স্কের বয়স্ক থাকা উচিত। যদি উল্টো পাল্টা হয়ে যায় তার মানে হলো ভিতরে অনেক বড় কিছু ঘটে গেছে। ওই ছেলেটি ওই স্বভাবের ছিল। আরো শুনুন ও কি ছিল, ও যখন বাচ্চারা খেলাধুলা করার বয়স, ওকে যা 2 পয়সা দেওয়া হতো হাত খরচ হিসেবে পড়ার জন্য, ও সেইটা দিয়ে লজেন্স বিস্কুট কিনে এনে বস্তা বেঁধে দোকানদারি করতো, আবার ওই পয়সা বাড়তো, আবার আরো কিছু মাল আনতো। কেন একটা বাচ্চা কি এরকম হওয়া উচিত? দাও 10 পয়সা দাও, ওর যুগে 10 পয়সাতে কিছু পাওয়া যেত, দাও দোকানে গেল, দৌড়ে খেয়ে দিলে ফিরে গেলে জানে না, তার নাম বাচ্চা। ও কিনা কি করতো, পয়সাটা জমিয়ে রেখে ও দোকানদারি করতো, সেই দোকানদারি এখনো করতো ওই ক্যান্সার হওয়ার আগে পর্যন্ত। তাহলে ও কি কোনো স্বাভাবিক বাচ্চা না? এটা তাহলে প্রথম থেকে এরকম মানে হলো, আমার ভাষা এটা হলো, মানে আমি যা দিয়ে ডাক্তার সাজিয়েছি কাল আপনাদের বলবো, সে হচ্ছে কনজেনিটাল প্রবলেম। হি হ্যাজ বর্ন উইথ কনজেনিটাল প্রবলেম, জন্মগত সমস্যা নিয়ে এসেছে। আজকে তার প্রকাশ পেয়েছে গ্যাস্ট্রিক কার্সিনোমা উইথ মাল্টিপল মেটাস্টেসিস স্টেজ 3B। Congenital problem, the only one drug. I'm happy to say God has gifted this very great presentation. Drug was hydropovinum 0/2. এটা কিন্তু God gifted. আমি উইথ ডিউ রেসপেক্ট টু ডক্টর কেন, ডক্টর হ্যানিম্যান, আমি বলতে চাই স্যাররা কেন যে ওনারা হাইড্রোফোবিক এই ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছেন, কুকুর কামড়েছে আর কামড়ায় মেডিকেলে যাবে, কিন্তু পোস্ট ট্রমাটিক সিনড্রোম যে প্রজন্মের পর প্রজন্ম, যেমন স্যাররা বলেছেন যে কোর্স অফ জেনারেশনস উই আর বিং কমপ্লিকেটেড মোস্ট, ঠিক তেমনি করে আমি কাল আপনাদেরকে এই ব্যাপারটা নিয়ে আসবো। আজকে আমি আলোচনায় ঢুকবো না, তাহলে এখানেই শেষ হয়ে যাবে। আমার আর কিছু বলার আছে, কালকে আলটিমেট জায়গাটায় যাবো আমি সকাল থেকে, যে কেন কনজেনিটাল প্রবলেম কিভাবে আসে। সোরা থেকে স্যাররা বলে দিয়েছেন, বিশেষ করে ডক্টর কেন বলে দিয়েছেন, অল অ্যাকিউট ডিজিজ অ্যান্ড ক্রনিক ডিজিজ, সোরা ইজ দ্য ফাউন্ডেশন অফ অল ক্রনিক অ্যাকিউট ডিজিজ। কিন্তু কোথাও পোস্ট রেবিস সিনড্রোমের কথা বলা হয়নি, আপনারা কোনো বইতে দেখতে পাবেন না, কোনো ফিলোসফির বইতে। পোস্ট রেবিস সিনড্রোম আমি মনে করি এটা উপরওয়ালা আমাকে হাত ধরে শিখে, আমি যখন ডাক্তারি পড়ে ইন্টার্নশিপ করে পাশ করার পরে আইডি হসপিটালে, আমি তখন কোনো এক অজানা কারণে আমি ঘুরে ফিরে ওই রেবিস ওই হাইড্রোফোবিক ওই ওয়ার্ডে যেতাম, আর নার্সদের সঙ্গে গল্প করতাম, সিস্টারদের সঙ্গে যারা সিনিয়র টিচার, অনেক কাহিনী ওটা কালো হলো। তো এমনি করে আমি প্রথম আকৃষ্ট হই, তারপর ওই মাসুদ সাহেব আমাকে একটা কাহানি বলে যায়, ওই মাসুদ সাহেব ওখানে বসে আছে, সেই কাহানি ওই কাহানি, তারপর অনেকগুলো কেস যখন আমি দেখছি, এই কেসগুলো একটা বিশেষ চরিত্র নিয়ে পৃথিবীতে এসেছে, এবং এরা একটা যেমন থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, যেমন হচ্ছে হান্টিংটন কোরিয়া, এইরকম সব বিভিন্ন, যেমন জন্মেই কিডনি প্রবলেম, জন্মেই রেকটাল প্রবলেম, জন্মে হাইড্রোকাফালাস, মানে যা কিছু। তো আমি এদের খবর নিয়ে দেখেছি, এদের কেউ বলতে পেরেছি, কেউ বলতে পারেনি, তাতে আমার কিছু এসে যায় না, কারণ আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রমাণ করেছি, প্রমাণ পেয়েছি, উপরওয়ালা আমাকে পথ দেখিয়েছে কি এদের পিছনে একটাই কারণ ছিল, সেটা হচ্ছে কমন কারণ, অনেক কিছু ছিল, আমি ওগুলোকে শর্ট আউট করেছি স্ট্যাটিস্টিক্স ওয়েতে যেভাবে হিসাব করা হয়, তার মধ্যে কমন সিমটম পেয়ে যাই, সে হলো পোস্ট রেবিস সিনড্রোমের একটা অস্তিত্ব। তারপর থেকে আমি আমার যে পেপার লিখেছি খুব দ্রুত আমি ওরা ইয়েতে দিয়ে দেবো, ওয়েবসাইটে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, এখন আমি তৈরি করছি মাত্র। আর
আপনারাও এই করেন, আপনাদের কাছে কোনো খবর থাকলে আপনারা আমাকে জানালে আমি ধন্য হবো। স্যার আমি এই করেছি, এই করে সবাই করে চলেছে, আমার ছেলেরা করে চলেছে ও দেশে। ইভেন আমার ছেলেরা আমার থেকে বেশি কিছু করে চলেছে, ওটা কাল শোনাবো কি কাহানি আমি তো নিজে করতে পারতাম যে আমার ছেলেরা করেছে, এগুলি কাল। তো আপনারা জেনে রাখুন এই যে ব্যাপারটা কেন করালা আগের ঋষিদের দিয়ে এই কথাটা লেখার নিয়ে আমি জানি না, কিন্তু আমি ধন্য, আমি তার কাছে কৃতজ্ঞ। সে আমাকে করুণা করে এই জিনিসটি আমাকে দিয়েছে, সবাইকে বলতে, আমাকে বুঝতে যে কখন কত প্রজন্মর পরেও এই পোস্ট রেবিস সিনড্রোম আমাদের কাছ থেকে যায় না। এমনকি হাদিসে এমন একটা কথা লেখা আছে, কামাল সাহেব কোথায়? কামাল সাহেব কাল এটা বলবে, আজকে শুধু আপনাদের কাছে একটু ক্ষুধা থাকুক। হাদিসে কোথায় লেখা আছে এই কথাটা? এই কাহানি বড় অদ্ভুত কাহানি, উপরেও না দিলে আমি আপনাকে বলতে পারতাম না, আমিও আনন্দ পেতাম না। আমি যে আনন্দ পেয়েছি জীবনের শেষ সময় এসে, আপনারা সেটা কিছু করুন, এগিয়ে চলুন, পৃথিবী মুক্ত হোক। এই দাঙ্গা হাঙ্গামা, মা ছেলে বাচ্চাকে মারছে, বাচ্চা মাকে মারছে, ভাই ভাইকে এক হাত জমির জন্য খুন করে দিচ্ছে, ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে, এই সব কিছুর মূলে কিন্তু পোস্ট রেবিস সিনড্রোম। কাল আমরা এটা সাইন্টিফিক ওয়েতে অ্যানালিসিস করে শোনাবো। আমি এই যে পৌঁছলাম কি করে, পৃথিবীতে যা কিছু জটিল, জঘন্য, ঘৃণ্য, ওখানে বলা হয়েছে সাইকোসিস হোক, সিফিলিস হোক ইত্যাদি, সবটাই ঠিক, কিন্তু এদেরও যে একজন বড় কেউ আছে সেইটার কথা স্যাররা কিছু বলেননি। বাট উইথ ডিউ রেসপেক্ট টু দেম আমি বলতে চাই, আমিও জানি না উপরওয়ালা আমাকে দিয়েছে, তাহলে হাদিসে কেন লেখা রইল? হাদিস কবে লেখা হয়েছে? কত পুরুষ আগে আমাদের হাদিসে লেখা হতো না? তাহলে এই কাহানি সায়েন্টিফিক ওয়েতে বিচার করা বাকি ছিল, উপরওয়ালা আমাকে সেই দায়িত্ব দিয়েছেন, বাকি সব উনিই করে দিয়েছেন, ওখানে আমার কোনো দায়িত্ব নেই। বরং স্যার কতক্ষণ পর দিয়েছেন স্যার? হ্যাঁ, 0 to কতক্ষণ পর দিয়েছেন? আমি সবসময় এসব ক্ষেত্রে আমি দেরি করি না স্যার। আমি বলেছিলাম 15 মিনিট অন্তর খাবি, আমাকে 3 ঘন্টা অন্তর ফোন করবি, তোর খারাপ কিছু হচ্ছে কিনা। আর 0 to আসলো কেন? সেখানে লেভেল অনুযায়ী আর না, লেভেল নয়, আর ওকে 01 দেওয়া যেতে পারতো। কি আমার একটু ভালো মনে মনে কি 1 দিয়েছিলাম না, আপনারা ধরেই আমি 1-এ দিয়েছিলাম, কারণ ও তো মৃত্যু পথে যাচ্ছে। ক্যান্সারের পেশেন্ট, ক্যান্সার, আর ও তো 13 দিন, আমি লিখে দিচ্ছি প্রেসক্রিপশনে, মানে লাস্ট 13 দিন নো স্টুল অ্যাট অল। তার জবাবে তার স্ত্রী বললেন, স্যার ওর স্কুল কোনো হবে না, আপনি মিথার চেষ্টা করবেন না, ডাক্তার বলে দিয়েছে ওর একমাত্র পেট কেটে ব্যাগ বানিয়ে দেওয়া স্যার, কিন্তু ওটা ব্যাগ নেবে না। তাহলে এই কোন কারণে? আর আজকে সকালে এসে একটা কথা বলেছিলাম, আমার ওই স্যারও ছিলেন না তখন, স্যার পোস্ট সিবিএ এক অঙ্গ পড়ে গেছে, কথা হারিয়ে গেছে, কিছু বোঝা যাচ্ছে না। কাল তো স্যার একটা সাইন্টিফিক ব্যাখ্যা করবো। আপনি 01 10 মিনিটস ইন্টারভেলে দিন, আমি শুরুতেই বলেছি যে আপনি ছিলেন না, আমি আবার বলেছি 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা, যতক্ষণ আপনাকে পেশেন্ট কোনো রকম কোনো ভালো কথা শোনাচ্ছেন আপনি কন্টিনিউ করবেন। এবার ভালো কথা শোনাতে শুরু করবে, 24 ঘন্টার মধ্যেই শোনাবে না, 4 ঘন্টার মধ্যেই শোনাবে, আমার ভালো লাগে। এরপরে আপনি ওষুধ করতে যাবেন, এরপরে পেশেন্ট বলবে আমি তো ভালোই ছিলাম, আর তো ভালো হচ্ছে না, দেন এই প্রসিড উইথ 02। স্যার 3 দিনের মধ্যে আপনি একটা সন্তোষজনক জায়গায় পৌঁছে যাবেন, কিন্তু কেন স্যার কাল? কালকে আমি সাইন্টিফিক ওয়েতে ব্যাখ্যা করবো যে আপনারা আমাকে শিখিয়েছে। তো ঠিক আছে, আমরা এই আলোচনাটাকে এইখানে